আমি আসলেই বলি যে আমি সাইটেড অবস্থায় যতটা না চক্ষুষ্মানদের লেখা লিখেছি কালি কলমে তার চেয়ে ব্রেইল বেশি লিখেছি, এটা আমার বিশ্বাস এবং আমার মনেই হয়। Hello everyone, welcome to School of Mindlight, a live program on World Braille Day 2020. আজ আমরা জানি গতকাল লুই ব্রেইলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব ব্রেইল দিবস ছিল এবং আগামী 6 জানুয়ারি 2021 লুই ব্রেইলের মৃত্যুবার্ষিকী, যেটা লুই ব্রেইলের 213তম জন্মবার্ষিকী এবং 170তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে স্কুল অফ মাইন্ডলাইট এবং দৃষ্টিকোণ যৌথ প্রযোজনায় আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ব্রেইল ব্যবহারে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। আমরা রিসেন্টলি বেশ কিছু দেখতে পাচ্ছি যে আমাদের দিন দিন ব্রেইল পড়ার আগ্রহ কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্রেইল পদ্ধতিটাকে খুব একটা কনভেনিয়েন্ট মনে হচ্ছে না বর্তমানে এই টেকনোলজির যুগে। তো আজ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব যে ব্রেইল আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইল কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্রেইলের ভবিষ্যৎ কি, তারপর ব্রেইলের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে বেশ কয়েকজন সুযোগ্য অতিথি রয়েছেন। তো আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন ঈশান চক্রবর্তী, প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের মূল অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আমজাদ হুসাইন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন মাস্টার্সের একজন শিক্ষার্থী। আপনারা জানেন তিনি খুব সুন্দরভাবে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম উপস্থাপনা করেন। আমরা এর আগেও স্কুল অফ মাইন্ডলাইটে দেখেছি গত সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে তিনি খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলো ডিল করেছেন। তো আপনারা আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই লাইভটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে এবং সবার সাথে, যেন এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি সবাই মিস না করে। এবং আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো করুন, আমরা আমাদের অতিথির কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আরো অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পিএইচডি সেন্টারের সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি খুব শীঘ্রই আমাদের সঙ্গে জয়েন করবেন। তো আমরা এই গুরুত্বপূর্ণ অতিথিদের কাছ থেকে শুনবো। তো এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য চলে যাব আমাদের শ্রদ্ধেয় দৃষ্টিকোণের প্রেসিডেন্ট এবং আজকের অনুষ্ঠানের প্রধান সঞ্চালক জনাব আমজাদ হুসাইনের কাছে। তো সবাইকে শুভেচ্ছা আজকের এই আয়োজনে। আজকে আমরা এই লুই ব্রেলের 213তম জন্মদিন এবং লুই ব্রেলের 170তম মৃত্যুদিনকে সামনে রেখে, মাঝখানে রেখে আজকে 5 জানুয়ারি আমরা ব্রেইল পদ্ধতির সাথে যুক্ত হচ্ছে, যেহেতু এটি একটা লেখনির প্রক্রিয়া, তার সাথে আছে বই, এবং এই সবকিছু মিলিয়ে একটা দ্বিধান্বিত একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চারদিকে। অনেকে ইলেকট্রনিক ব্রেইলের কথা বলেন, অনেকে রিফ্লেক্সিবল ব্রেইল ডিসপ্লের কথা বলেন, অনেকে বই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, ওনার নাম ঈশান চক্রবর্তী, আমাদের স্যার বলা যায়, কারণ যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের উনি একজন অধ্যাপক ইংরেজি বিভাগের। তো তাকে আমরা পেয়েছি। স্যারকে স্বাগত, এবং স্যারের মাধ্যমে আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে জানতে চাইবো। মূলত স্যার যদি একটু এক এক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আর মাঝখানে কোনো প্রশ্ন তৈরি করে আমি নিশ্চয়ই প্রশ্নগুলো করব। একটা হচ্ছে লুই ব্রেল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে যে কোন জায়গাটা অবস্থান করেন, দ্বিতীয়টা হচ্ছে যে তার আবিষ্কৃত ব্রেল পদ্ধতির যে প্রতিনিয়ত যে উন্নতি হওয়ার কথা ছিল তার সত্যি কি হয়েছে, বা তার ব্যবহারটা আমরা কি ঠিকঠাক মতো আসলে রাষ্ট্রীয় ভাবে সেটাকে কোনো প্যাট্রোনাইজ করা হয় কিনা, আমি ঠিক ওইটা জানতে চাইবো, রাষ্ট্রীয় ভাবে প্যাট্রোনাইজ করা হয় কিনা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বই, ব্রেল হোক বা টেক্সট হোক, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে এই বইয়ের সংকটটা ঠিক কতটুকু। স্যার যদি শুরু করেন আপনার মানে নিজের পরিচয়টা দিয়ে যদি শুরু করেন। আচ্ছা, প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমজাদ, তোমাকে আমি তুমি করেই বলছি। আমি উদ্যোক্তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটির জন্য। তারা আজকে আমাকে ইনভাইট করেছে আজকে কিছু বলবার জন্য ওয়ার্ল্ড ব্রেইল ডে কে সামনে রেখে
সেই সেলিব্রেশনকে সামনে রেখে আজকে আমাকে কিছু বলবার জন্য এই যে সুযোগ করে দেওয়া হয়েছে, এই যে পরিসর তৈরি করা হয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি শুরু করতে চাইছিলাম অ্যাকচুয়ালি একটু অন্যভাবে। নিশ্চয়ই। আসলে আমরা যেমন যেমন করে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে যখন আমরা খাপ খাইয়ে নেবার চেষ্টা করছি, নতুন নতুন পরিস্থিতি উদ্ভূত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেইভাবে পা মিলিয়ে চলতে হচ্ছে, তালে তাল মিলিয়ে চলতে হচ্ছে, বা তাল মিলিয়ে চলবার চেষ্টা করতে হচ্ছে। আমি একটা খুব বড় শিক্ষা আমি এর থেকে পাই, এই যে যতবার আমি স্ট্রিমিয়ার্ডে ফেসবুকে লাইভ আসছি, কি জুমে আমি কখনো হয়তো ক্লাস নিচ্ছি, গুগল মিটে ক্লাস নিচ্ছি, আমি একটা জিনিস আমি এই লাস্ট এক বছর না, ওই আর কি লাস্ট 9-10 মাসে আমি খুব সুন্দর করে শিখেছি যে উই ক্যানট স্ট্রাইভ ফর পারফেকশন। একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে পারফেক্ট বলতে যেটা বোঝায়, সমাজের নির্ধারণ করে দেওয়া পারফেকশনের যে সংজ্ঞা, তার মধ্যে আমরা খাপ খাইও না, খাপ খেতে চাইও না, এবং পারফেকশনের জন্য চেষ্টা বোধহয় আমরা কখনোই করি না। আমরা আমাদের মতন, আমরা আমাদের প্রতিবন্ধকতা, আমরা আমাদের ভিন্নতা, আমরা আমাদের অধিকার সব নিয়ে আমাদের মতন করে আমাদের অধিকারের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের উন্নতির জন্য আমাদের লড়াই, এবং সেইভাবেই আমরা চলছে, আমরা চালাবো। কোনো একটা অপরের নির্ধারিত কোনো একটা ফ্রেমওয়ার্ক, কোনো একটা গণ্ডির মধ্যে, কোনো একটা কাঠামোর মধ্যে ফিট করিয়ে নেবার কোনো দায় আমার নেই, কোনো দায় প্রতিবন্ধী মানুষদের নেই। এবং আমাদের ভিন্ন হবার, যেটাকে আমরা ইংলিশে বলি রাইট টু বি ডিফারেন্ট, ভিন্ন হবার অধিকার আমাদের আছে। এবং ভিন্নতাকে সাদরে মেনে নেবার, ভিন্নতাকে ইনক্লুড করবার, অন্তর্ভুক্ত করবার, এই যে যথার্থ অর্থে যেটাকে আমরা ইনক্লুশন বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি সেই একেবারে 19th সেঞ্চুরির গোড়া থেকে একটি অন্যতম পদক্ষেপ ছিল হচ্ছে ব্রেইল লিপি, ব্রেইল লিপির উদ্ভব, ব্রেইল লিপির ব্যবহার ইত্যাদি। কিন্তু একটা কথা আপনারা জানবেন, আমজাদ আমাকে যে প্রশ্নগুলো করলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য আমি কতটা যোগ্য আমি জানি না। আমজাদ বা যারা সংগঠক, যারা এই অনুষ্ঠানটাকে যারা অর্গানাইজ করেছেন, তারা হয়তো মনে করেছেন যে আমি একজন যোগ্য বক্তা, কিন্তু আমি নিজেকে যোগ্য বক্তা বলে মনে এই কারণেই করি না। তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ তার মধ্যে বলি, আমি কিন্তু ব্রেইল শিখেছি অনেক পরে। তখন বোধহয় আমার 19-20 বছর বয়স, তখন আমি ব্রেইল শিখি। তার কারণ আমি কিন্তু জন্মান্ধ নই, আমি জন্ম থেকে আমার দৃষ্টিহীনতার সমস্যাটা মানে এতটা প্রকট ভাবে ছিল না। ছোটবেলা থেকেই আমার একেবারে জন্ম থেকেই চোখ অসুবিধা বা চোখের সমস্যা সেটা ছিল। আমি দেখতে পেতাম না, ছোট লেখা দেখতে পেতাম না, বা জোরালো আলো ছাড়া পড়াশোনা করতে পারতাম না। কিন্তু আমি আমার সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারাই অনেকটা পরে। এই আমজাদ, আমি এই কথাগুলো এই কারণেই বলছি কারণ আমার সঙ্গে ব্রেইলের কি সম্পর্ক, আমি কিভাবে ব্রেইলের দ্বারস্থ হলাম, ব্রেইলের সঙ্গে আমার কিভাবে পরিচিতি হলো। ব্রেইল আমি দু অর্থেই ব্রেইল বলছি, ব্রেইল লিপি এবং মসিয়া লুই ব্রেইল, আমি দু অর্থেই ব্রেইল বলছি। সেইটা বলবার জন্য এই ব্যক্তিগত জীবনের ডিটেইলটুকু একটু বলবার দরকার। আপনারা শ্রোতারা, আপনারা আমাকে ক্ষমা করবেন যদি এটা অবান্তর কথা হয়। তো আমি যখন সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারালাম, তখন আমি প্রথম আমি চেষ্টা করলাম ব্রেইল আমাকে শিখতে হবে। কারণ আমি কিন্তু কোনো ব্লাইন্ড স্কুলে বা স্পেশাল স্কুলে পড়াশোনা করিনি, আমি কিন্তু মেইন স্ট্রিম স্কুলে পড়াশোনা করেছি। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বইয়ের লেখা দেখে পড়াশোনা করেছি, জানলার ধারে বসে জোরালো আলোর তলায় বসে খাতায় লিখেছি। এইভাবে আমার ক্লাস 10 ক্লাস 12 এইভাবে গেছে। তারপরে যখন সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে গেল আমার, তখন আমি ব্রেইল শিখলাম। ব্রেইল আমি দুজন মানুষের কাছে শিখেছি, দুজন খুব ইম্পর্টেন্ট ব্রেইলিস্ট, তারা কলকাতার খুব ইম্পর্টেন্ট ব্রেইলিস্ট, হেনা বাসু এবং রুমা চ্যাটার্জি, এনাদের দুজনের কাছে আমি ব্রেইল শিখেছি। কিন্তু আরো একটা কারণে আমি অযোগ্য, এটা আমি বলবো শুরুতে, যে আমি কিন্তু বাংলা ব্রেইল জানি না, আমি ইংরেজি ব্রেইল শিখেছি। কিন্তু এই প্রত্যেক কটা কথা আমি যেগুলো বললাম, যে আমার বড় হয়ে ব্রেইল শেখা, ইংরেজি ব্রেইল শেখা, বাংলা ব্রেইল আমি জানি না ইত্যাদি, এই প্রত্যেক কটা কথার কিন্তু আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে
বলবার কতগুলো বৃহত্তর কারণও আছে। শুধুমাত্র কথা ইনফরমেশন নয়, শুধুমাত্র ঈশান চক্রবর্তীর ব্যক্তিগত জীবন সম্পর্কে একটা আলোচনা নয়, তার বাইরে এটার কতগুলো ইম্পর্টেন্স আছে বলে আমার মনে হয়। এই কারণে কোনো ইমপ্লিকেশন আছে। কারণ আমি যখন 19 বছর কিংবা 20 বছর বয়স হলো, আমি কিন্তু তার আগে ছোটবেলা থেকে আমার চোখের সমস্যা, আমি ব্রেইলের কথা একাধবার শুনেছি, কিন্তু সেটা কিভাবে করে, ব্রেইল কিভাবে শেখে, কোথায় শেখানো হয়, ব্রেইল কি, হাতে ছুঁয়ে দেখা ব্রেইল অ্যাকচুয়ালি কি, বা যখন আমি ছোটবেলায় দেখতে পেতাম তখন হাতে নিয়ে দেখা যে ব্রেইল কেমন দেখা, এটা কোনোটাই কিন্তু হয়। ব্রেইল আমি অনেক বড় হয়ে শিখেছি যখন আমার দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে গেল। অতএব প্রথমেই এটা আমাদের বুঝতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের কথা অন্তত আমি বলতে পারি, যে সমস্ত দৃষ্টিহীন মানুষরা ব্রেইল নিয়ে চর্চা করেন তাদের মধ্যে একটা সিংহভাগ, বা আমি বলতে পারি প্রায় 99% সেই সমস্ত ব্রেইল চর্চাকারী দৃষ্টিহীন মানুষদের মধ্যে তার 99%ই কিন্তু তারা একেবারে ছোটবেলা থেকে ব্রেইল চর্চা করে আসছেন, বা তারা কোনো স্পেশাল স্কুলে পড়াশোনা করেছেন, বা তাদের দৃষ্টিহীনতাটা একেবারে ছোট থেকে, জন্ম থেকে, বা খুব কম বয়স থেকে। অ্যাডাল্ট ব্লাইন্ডদের সঙ্গে যে ব্রেইলের সম্পর্ক, এইটা আমার খুব মনে হয় একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হয়তো আজকে একটু ভেবে দেখবার কথা, আমাদের একটা দরকার আছে। কারণ সেগুলো কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের সামনে, কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে আমাদেরকে দাঁড় করাবে বলে আমার মনে হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথাটা আমি শুরুতে পেশ করে রাখি, নিয়ে নিশ্চয়ই আলোচনার সুযোগ তৈরি হবে, আমজাদ আমাকে নিশ্চয়ই সুযোগ দেবে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, আমরা ইউজুয়ালি সবসময় বলি দৃষ্টিহীন মানুষ এবং তাদের জন্য ব্রেইল, কিন্তু আমরা একটা ক্যাটেগরি বাদ দিয়ে যাই। কারণ আমরা তো বারবার বলি যে এখন মানে টেকনোলজি এত উন্নত হয়েছে, এই কথাগুলো বারবার বলা হয় যে টেকনোলজি এত উন্নত হয়েছে, এত আমরা এগোচ্ছি, অডিও বুকস তৈরি হচ্ছে, টকিং সফটওয়্যার এসছে। হ্যাঁ, এখন ব্রেইলের এফিকেসি বা ব্রেইলের রেলেভেন্স কতটা, প্রাসঙ্গিকতা কতটা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, একটা প্রশ্ন, একটা ডিবেট, একটা কোয়েশ্চন, বিতর্ক তৈরি হয়। কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হচ্ছে আরেকটি ক্যাটাগরি অফ ডিসেবিলিটি সম্পর্কে আমরা আলোচনাটা অনেক সময় করি না, সেটা হচ্ছে ডেফ ব্লাইন্ড মানুষ বা বধিরান্ধ মানুষ। মানে যে মানুষ কানে শুনতেও পাচ্ছেন না, চোখে দেখতেও পাচ্ছেন না। এবং আপনাদের এই সুবাদে বলে রাখি, আমি কিন্তু আমার বাঁ কানে শুনতে পাই না। আমি আমার চোখে দেখতে পাই না যেমন একটা দিক, তেমন আমি কিন্তু আমার বাঁ কানে শুনতেও পাই না। তো যার ফলে একজন বধিরান্ধ মানুষের কাছে ব্রেইল কি, এই বিষয়টা নিয়েও আমার মনে হয় একটা যদি কথা বলি, তাহলে এই যে ডিবেটটা, এই যে কন্ট্রোভার্সি বলাটা হয়তো ঠিক নয়, এই বিতর্ক বা এই একটা প্রশ্ন, এটার একটা বোধহয় অন্য অ্যাঙ্গেল, একটা অন্য কোণ পেয়ে যায়, এই আলোচনাটা বোধহয় একটা অন্য দিক পেয়ে যায় যদি আমি এই আলোচনাটার মধ্যে বধিরান্ধ মানুষদের প্রশ্নটা নিয়ে আসি। মানে টকিং সফটওয়্যার দিয়ে তো একজন বধিরান্ধ মানুষ কাজ চালাতে পারবেন না। আজকে আমি ডান কানে শুনতে পাচ্ছি বলে আমি আজকে টকিং সফটওয়্যার দিয়ে অটো টিটিএস, গুগল টিটিএস, জজ, এনভিডিএ ইত্যাদি দিয়ে আমি কাজ চালাচ্ছি, আমি চলছি। কিন্তু সেটা তো একজন বধিরান্ধ মানুষের কাছে সেটা তো একটা, ইটস নট অ্যান অপশন। তাহলে তার কাছে কিন্তু ট্যাকটাইল, অর্থাৎ স্পর্শ করে দেখা, এবং স্পর্শ করে দেখা মানে স্পর্শলিপি, ব্রেইল লিপি, এইটা কিন্তু তার কাছে একটা। এবং আমি আমার একটি এনজিওর সঙ্গে যুক্ত থাকার সুবাদে, সোসাইটি ফর দি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড প্রজেক্ট ডেফ ব্লাইন্ড, সেই প্রজেক্টের সঙ্গে আমি কিছুদিন আমি একটুখানি তাদের কাজকর্ম দেখেছিলাম, তাদের ওয়ার্কশপে গিয়ে, কর্মশালায় গিয়ে। সেখানে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, দেবারতী, ও ডেফ ব্লাইন্ড, বধিরান্ধ একজন নারী। তো তার সঙ্গে আমি কিন্তু কমিউনিকেট করতাম ব্রেইলের মাধ্যমে এবং ট্যাকটাইল সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ হাতে যে সাইন ল্যাঙ্গুয়েজটা করে, যেটা ট্যাকটাইল, হাতে স্পর্শ করে করে হাতে সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয়, এবং ব্রেইল পদ্ধতির মাধ্যমে। তাহলে আজকে যদি একজন বধিরান্ধ মানুষের সঙ্গে যদি কমিউনিকেট করবার হয়, মানে যিনি কথা বলতে পারছেন না, শুনতে পাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন না, তার সঙ্গে কিন্তু কমিউনিকেট করবার প্রধানতম, এবং তার শিক্ষা, সবচেয়ে বড় কথা শিক্ষার সঙ্গে আমরা আলোকে তুলনা করি, জ্ঞানের সঙ্গে আমরা আলোর কম্প্যারিজন করি। তো সেই শিক্ষার প্রদীপ যদি জ্বালাতে হয়,
তাহলে কিন্তু পড়াশোনা এবং পড়াশোনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্রেল। তো এই দুটো দিক আমি যদি নিয়ে আসি, এক হচ্ছে অ্যাডাল্ট মানুষরা এবং অন্যদিকে হচ্ছে ডেফ ব্লাইন্ড মানুষরা, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের আলোচনাটা আরো অনেকগুলো মাত্রা পেয়ে যায়। আমি যখন অ্যাডাল্ট হলাম, আমি যখন দেখলাম যে আমি মানে আমার দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়েছি। আমজাদ, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং আমজাদ, তুমি আমাকে নিঃসংকোচে আমাকে তুমি প্লিজ থামিয়ে দিও। তোমার যদি মনে হয় আমি তোমার প্রশ্নের উত্তর না দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি, তুমি প্লিজ থামিয়ে দিয়ে আমাকে তোমার প্রশ্নে ফিরিয়ে এনো। কান্ডারির সেই কাজটা তুমি করো। কিন্তু আমার যেগুলো আসলে বলবার কথা সেগুলি আমার মনে হচ্ছিল যে একটু এগুলো কথাগুলো একটু আলোচনা হবার দরকার, সেই জন্যই আর কি কথাগুলো বলা। এবং এই আলোচনাগুলো যদি না হয় তাহলে আজকে আমরা যাদের জন্য আয়োজনটা করছি, অপ্রতিবন্ধী ব্যক্তিদের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যকার যে মিথস্ক্রিয়াটা এবং যে মানে দ্বন্দ্বগুলো তৈরি হয়ে আছে, বিভিন্ন দিক থেকে যে প্রশ্নগুলো তৈরি হয়ে আছে, তার একটা সঠিক ভিউ আমরা খুঁজে পাবো না। সেই জন্যই আলোচনা খুবই জরুরি আর কি। আপনি আলোচনাটা করেন, আমি নিশ্চয়ই মাঝখানে প্রয়োজন আটকে দেবো। তো আমি যে কথাটা একটু বলছি একটু বলে নি আর কি, কথাটা একটু জাস্ট শেষ করে নি। সেটা হচ্ছে আমি যখন আপনারা জানেন, যারা আপনারা হয়তো অপ্রতিবন্ধী মানুষ, যারা হয়তো ব্রেইলের সঙ্গে অতটা পরিচিত নন, আপনারা হয়তো জানবেন কিংবা হয়তো জানেন না, ব্রেইল সম্পর্কে যে মিসকনসেপশনস গুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে কয়েকটা না আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা রিলেট করতে পারবেন যে হ্যাঁ ঠিক তো এইরকম তো আমাদেরও ছিল, এরকম আপনাদের মনে হতে পারবে বা আমাদেরও আছে। কারণ এই ধরনের মিসকনসেপশনস আমার নিজের ছিল। আমি যখন ছোটবেলায় দেখতে পেতাম, তখন যখন ব্রেইল সম্পর্কে শুনেছিলাম, তখন আমার নিজের ব্রেইল সম্পর্কে এরকম মিসকনসেপশন ছিল। ব্রেইলের সঙ্গে অনেকে এমবসমেন্টকে গুলিয়ে ফেলেন। এমবসমেন্ট কি আপনাদের বললে আপনারা বুঝবেন। লেখাগুলো যখন তার সারফেসটা থেকে উঁচু উঁচু হয়ে বেরিয়ে আসে, যেটা নাকি আঙুল দিয়ে ছোঁয়া যাবে, সেটাকে বলে এমবসমেন্ট। মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দেওয়ালের উপর এমন ভাবে একটা লেখা আঁকা হয়েছে বা একটা কিছু আঁকা হয়েছে যেটা হাত দিয়ে ছুঁয়ে বোঝা যাচ্ছে উঁচু হয়ে রয়েছে জিনিসটা, সেইটাকে বলে এমবসড। হ্যাঁ, তো বা অনেক সময় বইয়ের উপরে অনেক সময় বইয়ের নামটা এমবসড থাকে, মানে একটু উঁচু উঁচু হয়ে এসেছে সেই রকম। তো অনেকে মনে করেন সেইটা হলো ব্রেইল, যার ফলে আমি অনেককে দেখেছি যখন আমি ব্রেইল চর্চা করছি বা আমি করি, যখন আমি ব্রেইল চর্চায় আছি, তখন আমি দেখেছি হয়তো কেউ একজন এলেন, ও কি করছিস? আচ্ছা ব্রেইল। আমি বললাম যে আমি ব্রেইল লিখছি। তো দেখি বলে হাতে ব্রেইল পাতাটা নিয়ে তিনি ব্রেইলের দিকে তাকিয়ে বলেন, কই এটাকে তো এর মতো দেখতে নয়, বা এখানে তো এবিসিডি তো কিছু দেখতে পাচ্ছি না। মানে তারা আশা করেন যে এবিসিডি যেমন করে লেখা থাকে তেমন করেই লেখাটা ওই উঁচু উঁচু হয়ে পাতার উপর লেখা থাকবে। মানে এই ধরনের মিসকনসেপশন কিন্তু ব্রেইল সম্পর্কে আছে। মানে ব্রেইলটা যে কতগুলো 6টা ডটের বিভিন্ন পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে একটা লিপি তৈরি করা হয়, একটা লিপি তৈরি করা হয়েছে, এটা সায়েন্টিফিক। এবং আমরা কালকে আমি একটি র্যালিতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ বিশেষণ ব্যবহার করা হচ্ছিল। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট কথাটা বলার, যে মসিয়ে লুই ব্রেইল আমরা বলি ব্রেইল পদ্ধতি তিনি উদ্ভব করেছিলেন। তিনি দৃষ্টিহীন মানুষদের জীবনে তার অবদানের কথা আমরা বলি, আমরা একটা শব্দ অনেক সময় বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে মহান বৈজ্ঞানিক মসিয়ে লুই ব্রেইল। কারণ এটা কিন্তু একটা বিজ্ঞান, তিনি যেটা উদ্ভব করেছিলেন এটা কিন্তু একটা সায়েন্স। যে 6টা ডট, সেটাকে আমি এমন ভাবে পারমিউটেশন কম্বিনেশন করে 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 করবো যাতে করে আমি সেই 6টা ডটের মাধ্যমে starting from মানে alphabets to punctuations to paragraph change to space, মানে everything, capital letters small letters সব কিছু আমি বোঝাতে পারবো ওই 6টা ডটের পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে। তো এইটা কিন্তু একটা সায়েন্স। মানে এইটা কিন্তু মানে আমি এই কথাটা আমার বলার একটু দরকার আছে বলে আমার মনে হলো। তো এই ধরনের অনেক মিসকনসেপশন বা এই ধরনের মিসকনসেপশনসও আছে, কথা বলাই হয়, আমি মাঝে মধ্যেই দেখি। এবং সেই ধরনের কথাগুলো না জানো আমজাদ, এটা আরো বেশি করে বলা দরকার, কারণ অনেক প্রতিবন্ধী বা দৃষ্টিহীন মানুষদের মধ্যেই আমি এই ধরনের কথা বলা বলি হতে শুনেছি, যে ব্রেইল বই ক্যারি করা তো একটা বিষম ঝামেলা। মানে সে তো অনেক মোটা মোটা ব্রেইল বই হয়, ভলিউমিনাস হয়। একটা ম্যাকবেথ নাটক সেটা তো চলছে, 4 ভলিউম ধরে ম্যাকবেথ নাটক চলছে। তো
তো আমি কি 4 ভলিউম নিয়ে ক্লাসে নিয়ে গিয়ে পড়াবো, বা আমি যখন পড়তে বসবো আমি কি অত একটা মোটকা জিনিস নিয়ে, মানে ইটস ডিফিকাল্ট টু ন্যাভিগেট থ্রু ব্রেইল। মানে ব্রেইলটা যেভাবে আপনারা বইয়ের পাতা চট করে উল্টে যান, সার্চ করে দেখে নিলেন এই শব্দটা ওখানে, এইটা একটু অন্য রকম ভাবে ডিফিকাল্টের চেয়েও, আমি যে কথাটা বলবো, যে আমি শুরুতে বলছিলাম ভিন্নতা, ডিফারেন্স, তো ইট ইজ ন্যাভিগেটেড আ লিটল ডিফারেন্টলি, অন্য রকম ভাবে। তো এইটার কি প্রয়োজন আছে, মানে এত ব্রেইল বই রাখার জায়গাই বা কোথায়, এখন তো স্পেস কনস্ট্রেইন্ট, এত আমাদের এরকম ব্রেইল হাতড়ে হাতড়ে পড়বার, এবং এই ফ্রেজ গুলো ব্যবহার করা হয় বলেই আমি করছি, যদি আপনাদের আনপার্লামেন্টারি মনে হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, যে ব্রেইল পড়বার মতো সময় বা কোথায়, তার চেয়ে অডিও বুকস অনেক বেটার। অডিও বুকস তৈরি হয়ে গেল, আমি আমার মতো প্লেব্যাক স্পিড সেট করে দিলাম, চললো অডিও বুক। হ্যাঁ, কিন্তু আমরা যে কথাটা তার সঙ্গে সঙ্গে ভুলে যাই, যে মানে খুব কতগুলো প্র্যাকটিক্যাল কথা ভুলে যাই। 1 নম্বর হচ্ছে বানান। বানান শিক্ষার কথা আমরা ভুলে যাই। মানে আমি জবে থেকে দেখে পড়াটা ছেড়ে দিলাম, দেখে পড়া ছেড়ে দিয়ে আমি যখন ব্রেইলে শিফট করলাম, ভাবলাম যে আমি উচ্চশিক্ষাটা ব্রেইলে করব। এসে দেখলাম ব্রেইলে, আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমার গ্রাজুয়েশন, মাস্টার্স, এমফিল সবই ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। আমি যখন এলাম, আমি দেখলাম আমার ইংরেজিতে আমার যে ধরনের ব্রেইল মেটেরিয়াল লাগবে, যেগুলো প্রাইমারি টেক্সট, মানে আপনারা জানেন যেগুলো আপনাদের টেক্সট, যেগুলো ক্লাসে পড়ানো হয়, উপন্যাস, নাটক বা কবিতা ইত্যাদি, সেগুলো বেশ কিছু ব্রেইলে আছে। কিন্তু তার উপরে যে সমালোচনা বা সেকেন্ডারি মেটেরিয়াল বা ক্রিটিসিজম, সেসব কোনো কিছুই ব্রেইলে। মানে আমার পড়াশোনা 99%ই ব্রেইলে অ্যাভেলেবল নয়, অ্যাভেলেবল মাত্র 1%। তখন আমাকে অটোমেটিক্যালি, ইন অর্ডার টু পারসু হায়ার এডুকেশন, এবং এই কথাটা আরো যারা অন্য বক্তারা আছেন তারাও হয়তো বলবেন, যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্রেইলের ব্যবহার এত কম, নেই বললেই চলে। হ্যাঁ, এবং আমি যখন থেকে পড়াশোনা করছি, সেই 2012, মানে তখন আমাদের ওই ডিজিটাল মিডিয়া, গুগল, হ্যাঁ, ল্যাপটপে বসে বসে টাইপ করা, এই সমস্ত 2012, 2009, 10, 11, 12, ওই সময়টা আমি গ্রাজুয়েশন করি, 12 থেকে আমি মাস্টার্স করছি। তো ওই সময়টা কিন্তু ওইটা একটা যথেষ্ট মানে চলছে, এবং আমরা তো সেই দিকে আমাদের একটা চলে যাওয়ার প্রবণতা হলো, ইনফ্যাক্ট আমার নিজেরও হলো। কিন্তু সেটা করতে গিয়ে আমি যখন অডিও বুকে শিফট করলাম, আমি দেখলাম প্রথম আমার যেটা সমস্যা হলো, সেটা হচ্ছে আমার স্পেলিংস, আমার সব লন্ডভন্ড হয়ে গেল। কারণ ওই হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ওই যে ইমেজ গুলো, যে ছবিগুলো তৈরি হয়, আপনারা দেখবেন, আপনারা অনেক সময়ই যারা চক্ষুষ্মান মানুষ আছেন, আমি যখন নিজে দেখতে পেতাম, আমি যেহেতু এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়েও গেছি, তাই আমি বলতে পারছি কথাটা, আমরা অনেক সময় কিন্তু দুলে দুলে বানান মুখস্থ আর করি না। একটা টাইমের পর আমাদের চোখের সামনে বানানের একটা ছবি থাকে, যে বানানটা ভুল হলো আমার চোখ বলে দেয় যে ছবিটা ভুল, আমরা কেটে দিয়ে তখন শুদ্ধ বানানটা লিখে। ঠিক তেমনই ব্রেইলের ক্ষেত্রেও, ব্রেইল যখন আমরা আঙুল দিয়ে দিয়ে পড়ছি, ব্রেইল আমাদের একটা চোখের মধ্যে বা মনের মধ্যে হোয়াট এভার একটা ছবি তৈরি করে দেয়, এবং আমাদের মনের মধ্যে কিন্তু সেইভাবে গেঁথে যায়। মানে ব্রেইলের ওই বানান, কোথায় কি লেখা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, যে বই একটা ফিজিক্যাল বুক, বই তো অ্যাবস্ট্রাকশন নয়, বই তো একটা বিমূর্ত ধারণা নয়, বই তো একটা বস্তু, যেটা একটা, এবং ইটস এ লিভিং অবজেক্ট। আমার মনে হয় একটা জীবন্ত বস্তু, তাই না? আপনারা ভেবে দেখুন, মানে আজকে 1970 সালে পথের পাঁচালী একটি বই আপনার হাতে এসে পড়লো, সেটার যা যেরকম যে চরিত্র ছিল, সেই 1970-এর কপিটা যদি আজকে আপনার হাতে এসে পড়ে, তাহলে চরিত্রটা তার পাল্টে যাবে। ইটস এ লিভিং অবজেক্ট, ইটস নট আ স্ট্যাটিক অবজেক্ট। এটা পাল্টে পাল্টে যায়, বই পাল্টে পাল্টে যায়, বই জীবন্ত একটি অবজেক্ট। তো সেই বই, সেই মানে ফিজিক্যাল অবজেক্টের সঙ্গে একজন দৃষ্টিহীন পড়ুয়া, একজন দৃষ্টিহীন পাঠক, একজন দৃষ্টিহীন শিক্ষার্থী, তার সম্পর্ক থাকবে, এটাই তো খুব স্বাভাবিক। মানে এটা থাকবে না, তার বদলে একটা অন্য কিছু বিকল্প। মানে আমার বইটা আমার কাছে একটা অ্যাবস্ট্রাকশন, বই আমি ছুঁয়ে দেখলাম না, আমি বইটা উল্টে আমি তার উপর দিয়ে হাতটা ওরকম গুলিয়ে নিয়ে গেলাম না, আমার হাতে ডট গুলো ঠেকলো না, আমি বইটা খুলে, কালকে আমার একজন বন্ধু কথাটা বলছিল, সে তখন খুব ছোট, 2-3-তে পড়ে,
তো সে ছোটবেলা থেকেই সে দৃষ্টিহীন, সে ব্রেইল বই খুলে বইয়ের মধ্যে সে মুখ ঘষতো। মানে এইভাবে একটা শারীরিক সম্পর্ক, আমি খুব সচেতন ভাবে শব্দটাকে ব্যবহার করছি, কোট আনকোট, একটা প্রায় ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ আ বুক, ফিজিক্যাল রিলেশনশিপ উইথ আ বুক, এইটা তো আমরা ব্রেইল বই ছাড়া আর কোথা থেকে পাবো? আমরা যারা প্রিন্ট ডিসেবলড, আমরা এটা তো ব্রেইল বই থেকেই পাবো। কিন্তু মুশকিল এই যে আমাদের যখন উচ্চশিক্ষা শুরু হয় এমন ভাবে বাদবাকি বিষয়গুলো ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় যে আমরা মানে ব্রেইল থেকে মুখটা ফিরিয়ে নিই। স্কুল অব্দি যারা ওই স্পেশাল স্কুলে পড়েন সেখানে আলাদা করে ব্রেইল পড়তেই হয়, সেখানে আলাদা করে ব্রেইল শিখতেই হয়, ব্রেইলের বই থাকে, ব্রেইলের বই থেকে পড়তে হয়, রিডিং করতে হয় ইত্যাদি। কিন্তু যেই হায়ার এডুকেশন চলে এলো, যেই কতগুলো স্পেশালাইজেশন চলে এলো, এবং আপনারা জানেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের হায়ার এডুকেশন বলতে খুব যদি জেনারেলাইজড একটা কমেন্ট করতে হয়, আমরা জানি যে হাতে গোনা 5-6টা বিষয় আছে। তার বাইরেও নিশ্চয়ই দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পড়াশোনা করেন, কিন্তু ভারতবর্ষ বা আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রেও এটা সত্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমার মনে হয় একটা সম্পর্ক আছে যে কতগুলো হিউম্যানিটিজ স্ট্রিমের কতগুলো বা কলা বিভাগের কতগুলো সাবজেক্ট, সেইগুলো আমরা হায়ার এডুকেশনের জন্য চুজ করিনি। নিশ্চয়ই সায়েন্সও হয়তো অনেকে পড়েন, কিন্তু সেটা ওই রেয়ার। হ্যাঁ, আমি একটু থামাচ্ছি আপনাকে, মানে আমি যেটা যেটা বুঝলাম যে একটা জিনিস হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্রেইলের ব্যবহারটা ঠিকঠাক নেই। মানে ব্রেইলের ব্যবহারটা একদিক থেকে যেমন রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক ভাবে একটা উদ্বুদ্ধকরণের যে জায়গা সেটা যেমনি নেই, আবার এটাও ঠিক যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও কোথাও কোথাও গিয়ে সেই জায়গাটা যেন একটা দোনামনার সৃষ্টি করে। জাহাঙ্গীর স্যারকে আমরা আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। তো স্যারের কাছে আমরা প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো, স্যার অনেকদিন ধরেই, স্যার একজন কিন্তু দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, এবং উনি, আমরা ওনার কথা থেকে, আমি সরাসরি ওনার ছাত্র ছিলাম, তো যেটা শুনেছি স্যার বলেন যে আমি আমার জীবনে যতটা না কালি লেখা লিখেছি তার থেকে বেশি ব্রেইল নিয়ে কাজ করেছি, ব্রেইল লিখেছি, ব্রেইল পড়েছি। তো স্যারের কাছে আমরা আসলে প্রথমে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে ব্রেইলের যাত্রাটা শুরু কিভাবে, এবং এই বর্তমান পরিস্থিতিতে মানে ব্রেইল পড়ার শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কতটুকু। স্যার তো সরাসরি পড়িয়ে এসেছেন, তো সেই জায়গাটা স্যার খুব ভালো বলতে পারবেন। স্যার যদি আপনার পরিচয় দিয়ে শুরু করেন। সবাইকে স্বাগতম, আমি একটু দেরিতে জয়েন করলাম। আচ্ছা, ঠিকই আছে। আমি এতক্ষণ মিস্টার ঈশানের কথা শুনলাম, মূলত ব্যাপারটা একই ধরনের, যে আমাদের বাংলাদেশ এবং ওপার বাংলা যদি বলি কলকাতা, চিত্রটা একই রকম আমার কাছে মনে হলো। আমার কাছে একেবারে মনে হচ্ছে যে আমাদের দেশের চিত্রটাই ঈশান বর্ণনা করছে। ঠিক আছে, এখন আমরা যারা দৃষ্টি অপ্রতিবন্ধী ব্যক্তি, আমি তো মনে হয় মোটামুটি 1984 সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম, এবং 2020 সাল পর্যন্ত বলা যায় একে পুরোপুরি এই পেশার সাথে যুক্ত ছিলাম, 2019 সাল পর্যন্ত। এবং আমার মোখলেসুর রহমান একটা কথা বলেছে যে আমি আসলেই বলি যে আমি সাইটেড অবস্থায় যতটা না চক্ষুষ্মানদের লেখা লিখেছি কালি কলমে, তার চেয়ে ব্রেইল বেশি লিখেছি, এটা আমার বিশ্বাস এবং আমার মনেই হয়। এখন অ্যাজ এ টিচার, আমরা যখন 1984 সাল থেকে শিক্ষকতা শুরু করি, এখানে একটা ব্রেইলের বইয়ের একটা স্বল্পতা তখন ছিল। ব্রেইল বই আসলে যতটা ব্রেইল বই আমাদের প্রয়োজন ছিল ততটা ব্রেইল বই আমরা পেতাম না। আমাদের সরকারের একটা প্রেস ছিল সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে, ওই প্রেস থেকে নির্দিষ্ট কিছু বই আমাদেরকে সরবরাহ করা হতো। যেমন আমি এখন উদাহরণ দিয়ে বলি, আমরা দীর্ঘদিন গণিত বই, ইসলাম শিক্ষা বই, ব্যাকরণ বই দীর্ঘদিন পাইনি, এবং আমরা কি করতাম, আমাদের নিজেদের চিন্তা ভাবনা থেকে কিছু নির্দিষ্ট সিলেক্টিভ আইটেম আমরা সিলেক্ট করে বাচ্চাদের পড়াতাম, যেহেতু আমাদের ব্রেইল বই নাই। এবং সবাই যে আমরা ব্রেইলে খুব বেশি দক্ষ লিখতে পড়তে, বা বিশেষ করে আমরা অ্যাজ এ টিচার হিসেবেও যে আমরা খুব বেশি দক্ষ, এটাও সবার ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। তাই অ্যাজ এ টিচার আমি দেখেছি
যে আমাদের সাথে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক ছিলেন, দৃষ্টিমান শিক্ষক ছিলেন। মোটামুটি আমরা চেষ্টা করেছি যে ব্রেইল বই হিসেবে যেগুলো আমাদের হাতে ছিল সেগুলো আমাদের বাচ্চাদের বা আমাদের শিক্ষার্থীদের পড়ানোর জন্য, কিন্তু যে সম্পর্কে ব্রেইল বই ছিল না সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ভাষা একটা ধারণা দিয়ে গিয়েছি। আমরা একেবারে পুরোপুরি সিলেবাস কভার করে বাচ্চাদের পড়াতে পেরেছি। গণিত, ইসলাম শিক্ষা, ব্যাকরণ, এটা আমি দাবি করতে পারি না তখনকার পর্যন্ত। যদি বলি 2016 সালে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রেইল বই সরবরাহ করা হবে সাধারণ শিক্ষার্থীদের মতো, এটাও দীর্ঘদিনের আন্দোলন ছিল যে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা যদি সাধারণ প্রিন্টেড বই বিনা পয়সায় পেয়ে থাকে, তাই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা কেন পাবে না? যাক, একটা পর্যায়ে সেই আন্দোলন আলোর মুখ দেখার কারণে 2016 সাল থেকে আমাদের সারা বাংলাদেশে সরকারি অসরকারি সব পর্যায়ের শিক্ষার্থীরা এসএসসি পর্যন্ত, অর্থাৎ আমাদের এখানে যদি বলি যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত, ক্লাস 10 যদি বলি 9 পর্যন্ত, সবাই ব্রেইল বই পাচ্ছে। এখন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চারা ব্রেইল বই পড়তে গিয়ে মোটামুটি সবগুলো বই হাতের কাছে আছে এটা দাবি করে এবং তারা আসলে আনন্দিত। কিছু কিছু বিষয়ে তাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, যেমন গণিতের ক্ষেত্রে ইসলাম শিক্ষার মধ্যে কিছু আরবি বিষয় থাকে, যে আরবি আমাদের ইসলাম শিক্ষার বইতে একটা লেভেলে আরবি কিছু শব্দ থাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে আরবি ব্রেইলের ব্যাপারটাও আমাদের অনেকের শিক্ষকদের মধ্যেই অনেকের মধ্যে ওভাবে যেহেতু দীর্ঘদিন যাবৎ কোনো চর্চা না থাকার কারণে এটা একটা শূন্যতা। গণিতের ব্যাপারে একটা শূন্যতা, শিক্ষকদের মধ্যে শূন্যতা। আমি তো 1984 সালে যখন সরকারি চাকরিতে যোগদান করি অ্যাজ এ টিচার, তখন একটা প্রেক্ষাপট ছিল যে একজন বিদেশি ভদ্রলোক, নরওয়েজিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড পার্সিয়ালি সাইটেড, এনএবিপির এক ভদ্রলোক মিস্টার কার্ল ফ্রেডরিক নিলস্ট্রম, উনি বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করেছেন। এদের প্রশিক্ষণ, আমাদের টিচারদের প্রশিক্ষণ, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী প্রতিষ্ঠান, তারপরে একটা বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ আমাদের মিরপুর, আমাদের এখানে ঢাকা শহরে এটা অবস্থিত। উনি মোটামুটি যখন 95, 96 পর্যন্ত যতদিন উনি জীবিত ছিলেন, কর্মক্ষম ছিলেন বাংলাদেশে, ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একটা মনিটরিং এবং একটা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। আসলে খুব তখন বিভিন্ন লেভেলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হতো। এখন প্রশ্ন হলো কি যে উনি যখন চলে গেলেন, মূলত তারপরে আর এই প্রশিক্ষণের দানটা আমাদের প্রশিক্ষণ হলো একটা ধারাবাহিক প্রশিক্ষণ জীবনের একটা অংশ। বুঝি আমরা কোনো প্রফেশনের কথা বলি, যে কোনো প্রফেশনেই প্রশিক্ষণ দরকার। আমাদের অ্যাজ এ টিচার আমাদের তো অবশ্যই দরকার। কিন্তু যদি বলি যে আমাদের ওই যে 1996 সাল পর্যন্ত বা এর পরে যেসব টিচাররা যোগদান করেছেন, তাদের আসলে এরকম প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ আসলে ওভাবে আমাদের দেওয়ার সুযোগ, সেটা জনবলের কারণেই হোক, আমাদের সম্পদের সীমাবদ্ধতাই বলি, আর আমাদের কি বল দূরদর্শিতাই বলি, সবকিছু মিলিয়ে এমন একটা ধারণা আমাদের তৈরি হয়েছে, আমরা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে যদি টিচার হিসেবে নিয়োগ করি, তাহলে আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু উনি দৃষ্টি প্রতিবন্ধী এবং ব্রেইল জানেন, সুতরাং ওনার টিচার হওয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু শুধুমাত্র ব্রেইল পড়তে পারাই কি শিক্ষকের একমাত্র যোগ্যতা? আমাদের বাংলাদেশে এই সমস্যাটা আমি এখন প্রকটভাবে, যখন আমি রিটায়ারমেন্টে গেলাম, অবসরে গেলাম, তখন আমি নিজের চোখে দেখলাম যে বাংলাদেশে, সারা বাংলাদেশে যতগুলো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের বাংলাদেশে যদি বলি 4টা 5টা স্পেশাল স্কুল তো আছেই, তারপরে আরো আমাদের সমন্বিত শিক্ষা কার্যক্রম আছে, সেখানে 10টা করে আসন আছে প্রতিটা জেলাতেই, 64টা জেলাতে। তো সেখানেও আমাদের শিক্ষকের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতা আছে, এবং বিশেষ করে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের অবশ্যই স্বল্পতা আছে। এবং যেহেতু প্রশিক্ষণ নাই, শুধু প্রশিক্ষণ না থাকলে অভিজ্ঞতা আসবে কোত্থেকে? সুতরাং এটা যদি বলি যে আমাদের এখনকার যে কার্যক্রম চলছে শিক্ষা, প্রাইমারি, বিশেষ করে আমি প্রাইমারি শিক্ষার কথা বলি,
প্রাথমিক শিক্ষার কথা বলি, যে প্রাথমিক শিক্ষা তো আমাদের বাংলাদেশে মোটামুটি বিশেষ শিক্ষার মধ্যেই, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই মোটামুটি এখন পাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তবে এই ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব আছে। আর একটা অভাব তো আছেই, যে আমি তো চক্ষুষ্মান। এখন যদি আমি বলি, আমাদের বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে দৃষ্টি প্রতিবন্ধীদের, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, 5টা স্পেশাল স্কুলে একজনও দৃষ্টিমান শিক্ষক নাই। তো এগুলো শুধুমাত্র দৃষ্টিমান শিক্ষক না থাকার কারণে কিছু ক্ষেত্রে অবশ্যই একটা বাস্তব সমস্যা তৈরি হয়। এই বিষয়গুলো আমার নজরে এসছে। আর ব্রেইলের ব্যাপারে আমি বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ দেখেছি, যে আমরা যতক্ষণ তাদেরকে ব্রেইল পড়াতে উৎসাহ দেই, একটা লেভেল পর্যন্ত বাচ্চারা ব্রেইল পড়ে, 5 পর্যন্ত তো অবশ্যই পড়তে বাধ্য হয়। যখন তারা রাইটারের আন্ডারে ক্লাস 5 পার হয়ে 5এও তাদেরকে রাইটারের মাধ্যমে পরীক্ষা দিতে হয়, স্ক্রাইবারের মাধ্যমে আমাদের বাংলাদেশে সমাপনী পরীক্ষা বা মঞ্চমঞ্চে দিতে হয়। সেখানে 4র্থ শ্রেণীর একটা বাচ্চাকে স্ক্রাইবার হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও এ সম্পর্কে আমার যথেষ্ট আমি বলবো যে আসলে তিক্ত অভিজ্ঞতাই, একটা ক্লাস 4-এর বাচ্চা কখনো রাইটার হওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারে কিনা। আর ডিকটেশন দেওয়া একটা দক্ষতার ব্যাপার। একটা ক্লাস 5-এর একটা বাচ্চা একটা 4-এর বাচ্চাকে ডিকটেশন দিয়ে শ্রুত লিপিকারের যে কাজ, সেই কাজটা ঠিকমতো করাতে পারে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমরা যতই বলি যে সমন্বিত শিক্ষা, দৃষ্টি প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের কারিকুলাম সিলেবাস এক করতে হবে, এটার প্রতি আসলে গুরুত্ব না দিলে অনেকগুলো বিষয় আছে যে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী বিষয়গুলো একসাথে হ্যান্ডেল করা খুব কঠিন। আমি একটা কথা বলি, 2016 সালে যখন আমাদের দেশে দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল বই সরকারিভাবে প্রথম দেওয়া শুরু হলো, আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB তারা এই দায়িত্বটা পালন করে। তারা যখন দেখলো যে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞানকে পড়তে হয়, সেখানে সুই সুতার কাজ আছে, কম্পিউটারে যে বিষয়গুলো আছে ICTর মধ্যে, এগুলো যখন ওনারা দেখলেন যে এগুলো দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে পড়বে, তখন ওনারাই ফিল করলেন যে আমাদের আসলে এগুলো নিয়ে অনেক কাজ করার দরকার আছে। আমাদেরকে সিলেবাস, প্রতিবন্ধীদের জন্য সিলেবাস কাটল করতে হবে, এদের জন্য প্রতিবন্ধী যাতে সবাই একসাথে বাংলাদেশে একই সিলেবাসে পড়তে পারে, আমাদেরকে সিলেবাস নিয়ে বসতে হবে। কিন্তু সমস্যা হলো, আমাদের দেশে যারা এই চিন্তাগুলো করেন, একটা পর্যায়ে যখন যে ব্যক্তিটা চিন্তা করছেন, উনি যেই পদে আছেন, আমাদের এই পদগুলো অনেকটাই বদলিযোগ্য পদ, ট্রান্সফারেবল জব। যখন উনি ওই পদ থেকে চলে গিয়ে অন্য একজন আসেন, তখন ওই চিন্তাটা উনি নিয়েই চলে যান। নতুন জনকে আবার যখন এটা ফিল করাতে হয়, তখন এটা আসলে অনেক সমস্যা, যার কারণে এই বিষয়গুলো খুব বেশি আগায় না। যেমন আমাদের এটা একটা বাস্তবতা যে কোনো একটা সিলেবাস কারিকুলাম যে তৈরি করব প্রতিবন্ধী মিলে, এখানে একটা বড় বাধা আছে যে কোনো একটা কমিটি করে দিলে, কমিটির কোনো একজন সদস্য বা 2জন সদস্য ট্রান্সফার হয়ে গেলেন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে, বা এক পদ থেকে প্রমোশন পেয়ে আরেক পদে চলে গেলেন। এর কারণে এই কমিটির কাজগুলো বাধাগ্রস্ত হয়। উচ্চশিক্ষা, যদি আমাদের হাই স্কুলের কথা বলি, হাই স্কুলে আসলে ওই যে ব্রেইল পড়ার যে প্রবণতা, রাইটারকে দিয়ে পরীক্ষা দেওয়াবো, সুতরাং রাইটারকে দিয়ে কিছু যদি পড়ানো যায়, তাহলে আমাকে তা ব্রেইল পড়তে হয় না। তাদেরকে দিয়ে যদি তাদেরকে দিয়ে বাসায় বা আমার হোস্টেলে হোক, আমার বাসায় হোক, তাকে দিয়ে যদি একটু বিষয়টা বুঝিয়ে দিতে পারি, তাহলে আমাকে খুব একটা বেশি ব্রেইল পড়তে হয় না। এই একটা প্রবণতা আসলেই তৈরি হয়ে গেছে। আর আমাদের স্কুলের উপরে যদি বলি, ইন্টারমিডিয়েট লেভেল উচ্চ শিক্ষার কথা বলি, একই চিত্র, একবার মিস্টার ঈশান যেটা বললেন যে একই চিত্র আমাদের দেশেও, যে পাঠ্য বইয়ের যে পরিমাণ পাঠ্য বই আমাদের দরকার উচ্চ শিক্ষা নেওয়ার জন্য, সেই ধরনের পাঠ্য বই আমাদের নাই, একেবারেই নাই। ব্রেইল বই একেবারেই খুবই সীমিত পর্যায়ে, যদি বলি 1% আমাদের দেশে আসলে, যদি বলি অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে 1%ও আমার কাছে মনে হয় না যে আছে ব্রেইল বই। এটা একটা বাস্তবতা। তো আমরা আসলে উপরের লেভেলে ব্রেইল বইকে যদি পড়াতে চাই, তাহলে ব্রেইল বই আমাদেরকে
হাতে দিতে হবে। ব্রেইলের বিকল্প আসলে কিছুই নাই। ভিজুয়াল মেমোরি একটা কথা আছে, আমরা যারা চক্ষুষ্মান তারা, মিস্টার ঈশান খুব ভালোভাবে বললেন যে চোখে ভেসে ওঠে বানানটা ভুল না শুদ্ধ। আমিও অ্যাজ এ দৃষ্টিমান চক্ষুষ্মান, আমিও যখন আমার কোনো কনফিউশন হয় তখন আমি নিজেই কলমে লিখে বানানটা চোখের দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করি, আসলে বানানটা চোখে মানাচ্ছে না, না এটা ভুল হবে, এটা মূর্ধন্য হবে না দন্তস্ব হবে, দন্তন্য হবে, এটা দীর্ঘিকার না রস্যিকার। ভিজুয়াল মেমোরির কথা আছে। ঠিক টাচ মেমোরি, ওই যে বই শুকার গন্ধ, বইয়ের গন্ধ, ছোটকালে আমরা বইয়ের ঘ্রাণ নিতাম, আমরা সাইটে দৃষ্টি, আমাদের ছোট বাচ্চাদেরকেও আমরা দেখি যখন আমরা ব্রেইল বই দেই তারাও নাকের কাছে নিয়ে ঘ্রাণ শোকে। এটা একটা আলাদা মজা। এই মজার থেকে যেন কাউকে আমরা বঞ্চিত না করি। ব্রেইলের বিকল্প কিছুই নাই। আমাদের টকিং বুক বলি, মাল্টিমিডিয়া, ডিজিটাল যত কিছুই বলি, এটা সহায়ক হিসেবে থাকতে পারে, কিন্তু ব্রেইলের বিকল্প হিসেবে আমরা কোনো কিছুই ভাবতে পারি না, এটা সম্ভব না। এবং এটা যদি আমরা কখনো ভাবি তবে শিক্ষা পূর্ণাঙ্গ কখনই হবে না। এই হলো আমার আচ্ছা, এখান থেকেই আমি একটু আসি। ঈশান দা, যেটা হচ্ছিল যে আমরা যেটা বলছিলাম যে রাষ্ট্রীয়ভাবে যে একটা পেট্রোনাইজের ব্যাপার, হ্যাঁ, ব্রেইলের ক্ষেত্রে বা এই যে ব্রেইলের ক্ষেত্রে আমরা বলি যে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে, এটার ব্যাপারে আমরা অনেক কথা বলি, কিন্তু এখনো পর্যন্ত এই উপমহাদেশে বা সাউথ এশিয়ান বা কন্টিনেন্টালে আমরা দেখি না যে এটা নিয়ে বিশেষ কোনো অগ্রগতি। আর যাও কিছু বেরিয়েছে তা হয়তো সিঙ্গেল লাইন 20 সেল বা 40 সেল। আর তার মূল্যমান যা, তাকে নিয়ে যে ইমপ্রুভ করা, গবেষণা করা, এটার জন্য যে রাষ্ট্রীয় কোনো একটা পেট্রোনাইজ বা রাষ্ট্রের দিক থেকে কোনো উদ্যোগ গ্রহণ, তা আমরা দেখতে পাই না। ঠিক এটা কি পুরোপুরি উন্নাসিকতা, না আসলে মানে বিষয়গুলো ঠিক আমরা অ্যাড্রেস করতে পারছি না, কোনটা? না, এখন একটা কি মুশকিল, উন্নাসিকতা কিনা বলতে পারবো না। আমার মনে হয় ইনডিফারেন্স। এখন ইনডিফারেন্সের চট করে বাংলাটা আমার মাথায় আসছে না। ঔদাসীনতা। উন্নাসিকতার চেয়ে আমার মনে হয় উদাসীনতা। মানে এই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো এখানে মূলত তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। They are not a very important factor politically or socially or economically speaking. এই যদি দৃষ্টিকোণ হয়ে যায় একটা বৃহত্তর সমাজের, তাহলে যে সমস্যাগুলো হয় সেই সকল সমস্যাগুলোই আমার মনে হয় বাংলাদেশ বা ভারতবর্ষে সব ওই একই সমস্যাগুলো রয়েছে। যে মানে আপনি যেটা বললেন 20 বা 40 সেল যেগুলো, ওটা আমি দেখেছি। আমি যে বন্ধুর কথা বলছিলাম, আমার ডেফ ব্লাইন্ড বন্ধু, তার কাছে আমি দেখেছিলাম। ওই সবটাই হচ্ছে নয় কোনো একটি এনজিও তাদের নিজস্ব ফান্ড দিয়ে সেটা কিনছে, নয় কোনো একজন মানুষ সে ব্যক্তিগতভাবে সে কালেক্ট করার চেষ্টা করছে। এখন এইটা আপনারা জানেন, এটা বাংলাদেশও সেম চিত্র, এবং বাংলাদেশ এবং ভারতবর্ষে একই চিত্র। আমজাদ ভাই, আপনার বোধহয় একটু ফিডব্যাক আসছে, আপনি একটু মিউট করবেন একবার। হ্যাঁ, তবে যে কথাটা বলছিলাম, আসলে নিজের কথা নিজে বারবার ফিরে ফিরে শুনছিলাম, একটুখানি অসুবিধা হচ্ছিল। তো আমি যেটা বলছিলাম যে এখন আপনারা জানেন যে বাংলাদেশ বা ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে দারিদ্র এবং প্রতিবন্ধকতা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা যে কথাটা বলি, poverty and disability are inextricably interlinked, especially in countries like India and Bangladesh, developing countries, তাই তো? তো যার ফলে একজন প্রতিবন্ধী মানুষ সে তার ব্যক্তিগত পুঁজি থেকে খরচা করে সে একটা 20 সেল কি 40 সেলের একটা রিফ্রেশেবল ব্রেইল সে জোগাড় করে নিতে পারবে, এটা মানে প্রায় অকল্পনীয়। এটা অধিকাংশ ক্ষেত্রেই অকল্পনীয়। যারা শুধুই দৃষ্টিহীন, মানে দৃষ্টিহীন মানুষ, আমি বধিরান্ধ মানুষদের কথা বলছি না, দৃষ্টিহীন মানুষ, তারা অধিকাংশ সময় যেটা করবে সেই টাকাটা দিয়ে বরঞ্চ তারা একটা অনেক উন্নত মানের একটা স্মার্টফোন কিনে নেবে। দিস আর প্র্যাকটিক্যাল থিংস। এগুলো তো আশপাশে রোজ হচ্ছে, দেখছি। আমার মনে হয় আলোচনাটাকে ওরকম ভাবে, মানে আমার একটুখানি অসুবিধা, মানে একটু ওরকম একটা অ্যাবস্ট্রাক্ট জায়গায় না রেখে কতগুলো কংক্রিট জিনিস বললে বোধহয় সুবিধা হয়। সেজন্যই কথাগুলো বলা, যে তারা মনে করবেন যে আমার একটা ভালো একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড একটা কিনে নিতে পারলে আমার ভালো হয়, যাতে করে আমি বেটার, আমি কতগুলো ফিচার্স পাবো, আমি সেখানে করতে পারবো, অডিও বুক ইত্যাদি সবই আমি সেখানে করতে পারবো।
এবং আরেকটা আমি যেটা দেখি যে এই কিছু কিছু এনজিও করছে এবং যার ফলে রাষ্ট্র, স্টেট বলতে আমরা যেটা বুঝি, স্টেট উইথ ক্যাপিটাল এস, সে সম্পূর্ণভাবে উদাসীন। স্টেট একটা কেমন কেমন ভাবে যেন পুরো বিষয়টাকে চ্যারিটির একটা জায়গায় রেখে দিয়েছে। আমি জানি না বাংলাদেশেও বিষয়টা এই কিনা, তাই কিনা, যে পুরোটাই একটা চ্যারিটি মডেলে চলে। মানে কোনো একটা বিশেষ দিনে অনেক প্রতিবন্ধীকে জুটিয়ে এনে তাদের হাতে হাতে একটা করে এইড বা একটা করে কিছু তুলে দেওয়া হলো, যন্ত্র তুলে দেওয়া হলো, গল্পটা সেখানেই শেষ হয়ে গেল। কোনো বৃহত্তর ইনক্লুশন বা অন্তর্ভুক্তিকরণ বা প্রশিক্ষণ দেওয়া এবং সেটাকে সাস্টেইন করা, সেটাকে লাগাতার চালিয়ে নিয়ে যাওয়া, এবং সর্বোপরি অধিকার, একজন দৃষ্টিহীন মানুষের হাতে ব্রেইল পাবার অধিকার আছে, এইটা আমাদের রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, আমার মনে হয় বাংলাদেশ ইজ অলসো সিগনেটারি টু UNCRPD। সরি, বাংলাদেশে ওটা 2013। সরি 2013, হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আমাদের এখানে RPD 16, আপনাদের ওখানে বোধহয় 13। ওটা UNCRPD রাটিফাই করবার পরেই বোধহয় ওই চেঞ্জটা বাংলাদেশ করে। তো আমার যেটা, এখানে বারবার করে ব্রেইলকে প্রমোট করবার কথা বলা আছে, ব্রেইল শিক্ষণের কথা বলা হয়েছে, তার ইমপ্লিমেন্টেশনের দিকে যদি আমি তাকাই, বাস্তবে তার প্রয়োগের দিকে যদি আমি তাকাই, গ্রাউন্ড রিয়ালিটির দিকে আমি যদি তাকাই, কিন্তু প্রায় আমার মনে হচ্ছে মানে মানে বিষয়টা বোধহয় একটু ব্লিক, বোধহয় একটু হতাশাজনকই আমার মনে হচ্ছে। কারণ আশেপাশে সেরকম ভাবে দেখছি না, মানে যারা 12 পাস আউট করে বেরিয়ে যাচ্ছেন তারা ব্রেইলের প্রতি ইকুয়ালি আকৃষ্ট হচ্ছেন এমনটা তো, মানে আমি যেরকম, আমি বললাম তো আমি তো বাংলা ব্রেইল জানি না, কিন্তু কই তাতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবং এই অসুবিধা হচ্ছে নাটা কিন্তু একটা মারাত্মক কথা। অসুবিধা আমার হওয়া উচিত ছিল। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তিনি বাংলা ব্রেইল জানেন না, এবং আমার সাহিত্য, আমার গবেষণার বিষয় বাংলা সাহিত্য, আমি অনেকটা বাংলা সাহিত্য নিয়েই গবেষণা করি, তো তার অসুবিধা হচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে there is something very very wrong with the system, সিস্টেমে গন্ডগোল রয়েছে। এবং আরো একটা কথা আমি বলি যে বিভিন্ন ব্রেইল প্রেসকে টাকা দেওয়া, তাদেরকে ফান্ড করা, সে দিক থেকেও একটা ভয়ানক অনীহা দেখা যায় স্টেটের ক্ষেত্রে। অনেক সময় এরকম হয় যে নানা রকম স্টেট, মানে আমি ওই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সব মিলিয়ে আমি বলছি, যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই টাকাটা দেওয়া হবে এই ব্রেইল প্রেস করবার জন্য, কিংবা এই টাকাটা দেওয়া হবে এই ব্রেইল প্রিন্টার ইনস্টল করার জন্য। আপনারা জানেন ভীষণ খরচা সাপেক্ষ সেগুলো। সেই হয়তো সেই অর্গানাইজেশন সেটা ইনস্টল করে ফেললো, কিন্তু প্রতিশ্রুত টাকাটা পেল। তো এইরকম ধরনের বিভিন্ন ঘটনা আমাদের ভারতবর্ষে এটা ঘটছে। বিভিন্ন, শুধু তাই নয়, ভিজুয়ালি ডিসেবলড মানুষদের জন্য যে বিভিন্ন ন্যাশনাল স্তরের যে ইনস্টিটিউশন, সেগুলোকে বিভিন্ন সময় বন্ধ করে দেবার কথা বলা হচ্ছে। আবার আমরা প্রতিবন্ধী মানুষরা আন্দোলন করছি, রাস্তায় নামছি। গতকালও আমরা রাস্তায় নেমেছিলাম, র্যালি করেছিলাম, আমরা রাস্তায় নামছি, তখন আবার সেটাকে ফিরিয়ে আনা হচ্ছে, রোল ব্যাক করা হচ্ছে, বলা হচ্ছে না 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 আমরা এসব করবো না কিছু। তো এই যে কনস্ট্যান্ট, এই যে একটা মানে ঝোড়ো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেভাবে, এবং আর একটা কথা আমি এখানে বলি যে এটা আমাদের ভাবতে হবে, আমরা তো একটা পোস্ট প্যান্ডেমিক বলা যাচ্ছে না, কারণ বিষয়টা বোধহয় এখনো পোস্ট, সরি এখনো পোস্ট নয়। তো করোনা এবং করোনা পরবর্তী যুগে আমরা যেটা দেখছি যে টাচ ইজ সামথিং উইচ ইজ টু বি সাসপেক্টেড, তাহলে মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার ব্রেইল বই আমি হাত দিয়ে ছুঁয়ে আরেকজনকে পড়তে দিয়ে দিলাম, এই বিষয়গুলো কিভাবে দেখা হবে এখন থেকে? মানে এই প্রশ্নগুলো আমার আসে। মানে এরপরে ব্রেইলের ভবিষ্যৎ আরো কি রকম হতে চলেছে, যেখানে নাকি আমরা অলরেডি একটা মানে ডিক্লাইন ইন ইন্টারেস্ট, আগ্রহের দিকে একটা মানে ঢালুর দিকে আগ্রহটা নেমে আসছে দেখছি অলরেডি। সেখানে যে এই যে করোনা এবং করোনা পরবর্তী পিরিয়ড, যেখানে নাকি টাচ ইজ সামথিং টু বি সাসপেক্টেড, স্পর্শকে সেখানে ছোঁয়াচ বাঁচিয়ে চলবার কথা প্রতি মুহূর্তে বলা হচ্ছে, সেখানে আমরা কিভাবে দেখবো, আমরা ব্রেইলকে সেখানে আমরা কিভাবে আমরা ব্যবহার করবো? এবং সেটা নিয়ে আমাদের মানে সবচেয়ে যেটা মানে দুর্ভাগ্যজনক কথা বলে আমার মনে হয়, মানে ব্রেইল তো মানে
মানে আরেকটু অ্যাডভান্সড লেভেলের কথা, মানে বেসিক অ্যাক্সেসিবল ফরম্যাটেও আমরা অধিকাংশ সরকারি ওয়েবসাইট বেসিক অ্যাক্সেসিবিলিটির জায়গাটাতেও নেই। মানে কোনো একটা সরকারি বিজ্ঞপ্তি আবার ব্রেইলেও বেরোবে, ব্রেইলেও মানুষ পড়বে, এতটা তো অনেক পরের কথা। আমরা শুনেছিলাম যখন আমি আগের বছর মানে আগের বার যখন আমি ভোট দিয়েছিলাম তখন শুনেছিলাম ওরকম ব্রেইলে পুরোটা পাওয়া যাবে, আমি পড়ে দেখতে পারবো। কোথায়, আমি তো মানে অফিসে যখন আমি ভোট দিতে গেলাম বুথে, কোথায় আমি তো চেয়ে তো কিছু পেলাম না। মানে নিয়মটা আছে, নিয়মের ইমপ্লিমেন্টেশনটা জিরো। আমি এইটা বলতে চাইছি। ব্যবস্থাগুলো হয়তো করা আছে, ওই অ্যাক্টটা রয়েছে, লেজিসলেশনের জায়গাটায় রয়েছে, এক্সিকিউশনের জায়গাটায় নেই। তো এই লেজিসলেশন এবং এক্সিকিউশন মানে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট 2016 এ কথাগুলো যেগুলো বলা আছে সেগুলো একেবারে স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখবার মতো, কিন্তু তার বাস্তবে প্রয়োগ কোথায় সেইটা আমার বারবার মনে হয়। এবং আমাদের জাহাঙ্গীর স্যার যে কথাটা বললেন, কথাটা একদম সঠিক, যে ব্রেইল শিক্ষক কোথায়, সেটাও একটা বড় প্রশ্ন। মানে আজকে একজন দৃষ্টিহীন মানুষ, আজকে যদি একজন মানুষ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং তিনি যদি বলেন আমি ব্রেইল শিখতে চাই, তাকে যে কত কাঠখড় পোড়াতে হবে তিনি পাবেন না এমন কথা আমি বলছি না। কলকাতা শহরে দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই ব্রেইল শিখতে পারবেন, আমি নিজেই তো শিখেছি। কিন্তু যে কি কাঠখড় পুড়িয়ে তাকে ব্রেইল শিখতে হবে, এবং তারপরে তার ইন্টারেস্টটাকে, আমি কেন ব্রেইল শিখবো বলুন তো, আমার বই কই? এবং এই আমার বই কইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্রেজ। এটা ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, তারা এই কলটা তারা রেইজ করেছে। এটা 3rd ডিসেম্বর থেকেই তারা এই কলটা দিয়েছে, এই ডাকটা দিয়েছে যে আমার বই কই। তো আমি ব্রেইলটা শিখবো একজন অ্যাডাল্ট ব্লাইন্ড হিসেবে, শিখে আমার কি হবে? আমি যা 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 বই পড়তে চাইবো বইগুলো অ্যাভেলেবেল হবে? পাবলিশাররা কি বইগুলোকে অ্যাভেলেবেল করবেন ব্রেইলের জন্য? আমজাদ ভাই, ওভার টু ইউ। আচ্ছা, আমি যেই প্রশ্নটা এখানে এলো যে আমার বই কই, বা আমি যেই ফরম্যাটে বই চাই সেই বইয়ের যোগানটা কোথায়? আজকে প্রতিনিয়তই বলা হচ্ছে ই পাবলিকেশন, সবকিছুই ই পাবলিকেশনে চলে যাচ্ছে, কিন্তু যখনই বইয়ের কথা আসে তখনই বাংলাদেশ বা ভারতে, হ্যাঁ ভারতে তো কপিরাইট এক্সেপশন আছে, মারাকাস ট্রিটি সাইন আছে, তারপরে ব্রেইল নিয়ে একটা কথাবার্তা আইনেও আছে, বাংলাদেশেরও আইনে আছে, কিন্তু কপিরাইট এক্সেপশন বাংলাদেশে নেই। কিন্তু আমরা বাংলাদেশ যখনই বলি, এখন আমি জাহাঙ্গীর স্যারের কাছে একটু আসবো, আমি শেষ করে দেবো হয়তো আর মানে 10-15 মিনিটের মধ্যে। স্যার যদি একটু সংক্ষেপে বলেন যে বই প্রাপ্তির ব্যাপারে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অবস্থানটা, সে অবস্থানটা আদৌ কি ঘোচার, মানে কবে যাবে, যেতে পারে? আচ্ছা, একটা লেভেল পর্যন্ত বই হয়তো পাওয়া যাবে, যেটা হচ্ছে যে যেহেতু আমি বলি যে আমাদের ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড যে বইগুলো দিচ্ছে আমাদের সারা বাংলাদেশে, তারা একটা সার্ভে করে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যে কতগুলো প্রতিষ্ঠান আছে এবং সেই সব প্রতিষ্ঠানে কি পরিমাণ বাচ্চা আছে বা স্টুডেন্ট আছে তাদের একটা তালিকা নিয়ে নেওয়া হয়, এবং সেই পরিমাণে যারা ব্রেইল বই পাবলিশ করে তাদেরকে একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, এবং পরবর্তী বছরে সেই বইগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা যারা নিচ্ছে তাদের খাতে। কিন্তু এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট লেভেল, কোথায়? এসএসসি লেভেল পর্যন্ত। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, শিশু শ্রেণী থেকে ক্লাস 9 পর্যন্ত বা 9-10 একই বই, এই অবস্থা পর্যন্ত চলছে। কিন্তু তার উপরের অবস্থাটা কি? আমি মনে করি যে ব্রেইল বইয়ের স্বল্পতা হয়তো স্কুল লেভেল, স্কুল আমাদের এখানে স্কুলিং এডুকেশন যেটা বলি, শিশু শ্রেণী বা 1 থেকে 10 পর্যন্ত, এখানে হয়তো ব্রেইল বইয়ের স্বল্পতা নাই, এখন ঘুচে গেছে সেই স্বল্পতা। কিন্তু হায়ার এডুকেশন অবস্থা কি, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কি, তারপরে অনার্স এর ক্ষেত্রে কি হবে, মাস্টার্স এর ক্ষেত্রে কি হবে? আরেকটা সমস্যা যে নাই তা না, আমরা ই বুকের কথা বলি এবং ই বুকের কথা বলতে গিয়ে কেউ কেউ এটা বলে ফেলে যে ব্রেইল বইয়ের বিকল্প হিসেবেই হয়তো এটা চলবে। এখন এটা কি তাদের নিজস্ব স্বার্থের জন্য তারা বলেন? এতটা বলতে গিয়ে এত অতিরিক্ত বাড়াবাড়ি না করাও ভালো, যে ব্রেইল বইয়ের বিকল্প হিসেবে ইলেকট্রনিক্স বুকস, টকিং বুক, মাল্টিমিডিয়া বুক কখনোই হতে পারে না। কিন্তু কাউকে কাউকে এটাও বোঝানোর চেষ্টা করা হয়, হ্যাঁ আমরা তো টকিং বুক দিচ্ছি, এখন আর ব্রেইল বইয়ের দরকার কি? যারা অপ্রতিবন্ধী ব্যক্তি বোঝেন না তারাই হয়তো এই প্রশ্নই আমাকে ছুড়ে দিচ্ছেন
তাদের উনাকেই হয়তো কেউ বলেছে, যারা টকিং বুক নিয়ে কাজ করেন তারাই বলছেন যে ব্রেইল বইয়ের দরকার নেই, এটা করলে ব্রেইল বই। সেই ক্ষেত্রে হয়তো ব্রেইল বইয়ের জন্য যে বরাদ্দটা হয়তো পাওয়া যেত, টকিং বুকের ক্ষেত্রে সেই বরাদ্দটা ওনারা নিয়ে নিচ্ছেন, হতে পারে এটা। যার কারণে এখানে একটা পক্ষ বিপক্ষ শক্তি এমনিতেই তৈরি হয়ে যাচ্ছে যে ব্রেইল এবং ব্রেইল বই না, টকিং বুক এটা। কিন্তু এটা আমাদেরকেই, যারা আমরা ব্রেইল বই প্রতিবন্ধী, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী রিলেটেড টিচার, বাস্তবতা উপলব্ধি আমাদেরকেই করতে হবে, না ব্রেইল বইয়ের কোনো বিকল্প নাই। ব্রেইল বইটা তো শুধুমাত্র যেটা মিস্টার ঈশান বললেন যে আসলে টাচ, মেমোরি, এগুলো সবগুলো শোনার সাথে যতটা সম্ভব টাচের সাথে বা দেখার সাথে যে বিষয়টা, এটা বইয়ের সাথে সাইটেড বই হোক, একজন দৃষ্টিমান স্টুডেন্ট তো কখনো বই ছাড়া সে পড়ে না। সে টকিং বুক দেখুক আর টিভিতে মাল্টিমিডিয়াতে বা ল্যাপটপই পড়ুক, হ্যাঁ, কিন্তু একটা বই কিন্তু তার থাকে, একটা লেভেল পর্যন্ত অবশ্যই বই তার থাকে। সুতরাং আমরা ব্রেইল বইয়ের বিকল্প হিসেবে, ব্রেইল অন্য কিছু থাকতে পারে, কিন্তু ব্রেইল বইয়ের বিকল্প হিসেবে ব্রেইল বই, সহায়ক হিসেবে অন্য কিছু থাকতে পারে। এখন প্রশ্ন হলো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রে এই বইগুলো স্বল্পতা ঘোচাবে কে? বড় ব্যাপার। টাকা পয়সা সরকার যদি না করে কারা করবে? বেসরকারি সংস্থা যদি করে তাহলে এই বই কিনবে কে? এই বই কেনার মতো পয়সা আমাদের বাংলাদেশের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কতজন স্টুডেন্টের বা তার গার্জিয়ানের এই বই কেনার সামর্থ্য আছে? এই কারণে আমি অ্যাজ এ টিচার, আমরা বিভিন্ন এনজিওর সাথে কথা বলি, তখন তারা বলে যে আমাদের বই আমরা এত এক্সপেন্সিভ যে একটা বই যদি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে একটা বই করি তাহলে অনেকগুলো ভলিউম করতে হয়, এবং এগুলো খরচ, এই খরচগুলো যদি আমরা নিজেরা বহন করলে আমাদের তো চলবে না। মূলত যদি সব কমার্শিয়ালও চিন্তা করতে হয়, অর্থের সাথে সম্পর্কিত, সরকারের সামর্থ্য আছে এই বইগুলো যদি সরকার উন্নয়নমূলক কাজ হিসেবেও এগুলো ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন হলো পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা। আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটেই বলি, ওই যে উদাসীনতা বলি আর যাই বলি, একই দৃশ্য আমাদের ভারতবর্ষ বলি, বাংলাদেশ বলি, দৃশ্য একই, যে না কি দরকার, চলছে তো, চলেই যাচ্ছে, হচ্ছে তো, এত টিচার, এত টাকা বেতন দিচ্ছি, এত টিচার রেখেছি, সুতরাং সমস্যা কোথায়? কিন্তু এর পিছনে যে আরো দরকার আছে, প্রশিক্ষণ আছে, কত কিছু আছে, এগুলো নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকেও। ঠিক আছে, এখন ব্রেইল বইয়ের বিকল্প কিছুই নাই। আমি মনে করি যে ক্লাস এসএসসি পর্যন্ত বইয়ের যে আমাদের যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ায় ব্রেইল বইয়ের কোনো সমস্যা আমাদের হচ্ছে না, বা কেউ বাংলাদেশে এখন আর স্কুল লেভেলে কোনো বাচ্চা বলছে না যে আমার ব্রেইল বই নাই। একটা পর্যায়ে আমরা নিজেরাও টিচার, বাচ্চাদের পড়াতে পারতাম না, বইয়ের অভাবে হয়তো স্টুডেন্ট আছে 5 জন, তাকে 3টা বই দিয়ে তার 5 জনকে পড়াচ্ছি, 2টা বই দিয়ে 5 জনকে পড়াচ্ছি, রোটেশন করে দিচ্ছি। কেউ যদি অনাবাসিক বাচ্চা থাকে তার ক্ষেত্রে তো প্রচুর সমস্যা হচ্ছে যে একটা বই তাকে দিয়ে দেওয়া হচ্ছে, অন্য ছাত্ররা ডিপ্রাইভ হচ্ছে। এখন সেই সমস্যাগুলো নাই, তবে শিক্ষকের স্বল্পতা, শিক্ষকের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। আর একটা জিনিস আমাদেরকে মনে হয় খুব বেশি করে একটু নাড়া দিচ্ছে, সেটা হলো গিয়ে একটা পর্যায়ে ইনক্লুসিভ এডুকেশন কথা বলতাম, তারপরে বলতাম ইন্টিগ্রেশন, এগুলো নিয়ে অনেক সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু বাস্তবতার সাথে এটা আসলে কোনো মিল নেই। এগুলো আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের দেশে অনেক সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হচ্ছে যে আপনার বাচ্চাকে কেন এই প্রতিষ্ঠানে নিয়ে আসবেন, কেন আপনার লোকাল স্কুলে ভর্তি করান না, লোকাল স্কুলে নিয়ে গেলে সেখানকার টিচাররা বলে যে আমরা তো এই প্রতিবন্ধী বাচ্চাদের পড়ানোর মতো কোনো দক্ষতা, যোগ্যতা কিভাবে পড়ে আমরা জানি না। ব্রেইল এখনো এই 20 শতাব্দী 2021 সাল বলি, এখনো যদি কোনো এই শিক্ষিত ব্যক্তি, আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, একজন ডক্টর, আমরা ওনার কাছে মাঝে মাঝে যাই আমাদের ট্রিটমেন্টের জন্য, এক পর্যায়ে বলে ব্রেইল এটা আবার কি জিনিস, কিভাবে পড়ান? উনি যদি এখন এই কথা বলেন যে ব্রেইল কি জিনিস, কিভাবে পড়ান, তাহলে কি এখনো আমাদের এই অনেক বয়স্ক ছেলেকে নিয়ে চলে আসে যে আমার বাচ্চাকে ভর্তি করতে হবে, আমরা বলি যে এত বড় বাচ্চাকে কেন নিয়ে আসছেন, যে এদের যে কোনো লেখাপড়া ছিল আমরা জানতাম না। সুতরাং কোনো না কোনো জায়গায় অবশ্যই উদাসীনতা রয়ে গেছে। আমরা যতই চেষ্টা করি
সরকারও চেষ্টা করছে, বই তো দিচ্ছে, কিন্তু বই দিয়েই তার দায়িত্ব শেষ হলে চলবে না, আরো অনেক কাজ করার আছে। ইকুইপমেন্টস দরকার। ইকুইপমেন্টস কোথায়? শুধু ব্রেইল বই দিলে তো হবে না, ব্রেইল বইয়ের সাথে একে আধুনিক করার জন্য কম্পিউটার, এখন যদি বলি আমাদের আগের কথাই বলি, রাইটার, টাইপ রাইটিং ফ্রেম, পার্কিং পিলার, এখন আবার কম্পিউটার প্রিন্টার আছে, সবগুলো মিলিয়ে যদি একটা প্রতিষ্ঠানকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আপগ্রেড করতে না পারি, এই সুফল বাচ্চারা পাবে না। আমাদেরকে এই নিয়ে আসলে কাজ করতে হবে। ধন্যবাদ। নোমান ভাই একটা ইয়ে লিখছেন সিডির, তার মন্তব্যটা ছিল যে বাংলা ব্রেইলের যে হালনাগাদ সেটা 50-এর দশকে যা হয়েছিল তারপরে বিশেষ এগোয় নাই, এবং হচ্ছে আমরা যে সমস্ত সাইনের কথা বলি, তারপর হচ্ছে বর্ণের ব্যবহার বা ব্র্যাকেট বা নানান চিহ্ন, যেমন ইংরেজি বা ইউনিফাইড ব্রেইল, তার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই পরিবর্তনটা আসেনি। স্যার, এই উদ্যোগটা নিয়ে ঠিক আমরা কোথায় আছে বা কিভাবে আমরা কাজ করতে পারি সবাই মিলে? আচ্ছা, আমি একটু বলি। আমাদের বাংলাদেশেই যদি বলি যে 2091-92 সালে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, বাংলা ব্রেইল নির্দেশিকা বলে একটা, সেখানে কিছু কাজ করার চেষ্টা করা হয়েছিল, দুই বাংলা মিলিয়েই করার চেষ্টা করা হয়েছিল। তখন আমরা যা শুনেছি, তখন তো আমরা নতুন ঢুকেছি, তখন কলকাতা থেকে বলা হলো যে আপনারা যেহেতু বাংলা আপনাদের রাষ্ট্রীয় ভাষা, আর এটা হলো আমাদের প্রাদেশিক ভাষা, সুতরাং রাষ্ট্রীয় ভাষা বাংলাকে আপনারা যেভাবে একটা পরিবর্তন আনতে পারলে সেটাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আমরা সেটাকে দেখে আমরা আমাদের এখানে কাজটা এগিয়ে নিতে পারবো। তো আমাদের এখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যার কারণে এখন কিছু কিছু অফিসিয়াল কিছু ডিক্লারেশন লাগে। সেই ক্ষেত্রে হয়তো ডিক্লারেশনটা হয়নি, কিন্তু আমরা কিন্তু ওই কিছু বাংলা ব্রেইলে কিছু পরিবর্তন যেটা ওনারা করেছিলেন, আমরা এখন আমাদের ব্রেইল বইগুলোতে সেগুলো অল্প কিছু পরিবর্তন হয়েছে। আমরা পুরোপুরি পরিবর্তন যাই হয়েছে, যেমন ইংরেজিতে যেমন কন্ট্রাকশন ছিল, বাংলাতে সেই ওনারাও তৈরি করেছেন, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করিনি। কিছু বর্ণ চেঞ্জ করেছেন, কিছু সাইন চেঞ্জ করেছিলেন, সেগুলো আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু যেটাকে বলা হয় যে শব্দ সংক্ষেপ, তারপরে কন্ট্রাকশন, অ্যাব্রিভিয়েশন, এই বাংলার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, যেহেতু বলা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান বলছে যে এটা সরকারি ভাবে এটা আমাদের অনুমোদন হয়নি। আসলেই সরকারিভাবে অনুমোদন হয়নি। এখন এক্ষেত্রে কাজ করার, যখন আমরা বাংলাদেশে 2016 সালে ব্রেইল বুক পাবলিশ করার জন্য সরকার থেকে দায়িত্ব দেওয়া হলো, তখন যারা ব্রেইল বই পাবলিশ করবে তারা কমিটি করে একটা চিন্তা করলো যে আমরা তাহলে কিভাবে সবাই যাতে একই ইউনিফাইড একটা বাংলা ব্রেইল কাজ করতে পারি। তখন যার কারণে তখন আমাদের এখানে যে প্রিন্টার আছে, যে প্রিন্টারে আমরা ব্রেইল বই প্রিন্ট করি বাংলাদেশে, এখন আগে তো উইন ব্রেইলে কাজ করা হতো, এখন ডাক্সবেরি। তো ডাক্সবেরির সাথে কথা বলে বাংলাদেশি ব্রেইল, বাংলাদেশি বাংলা, হ্যাঁ, আগে তো শুধুমাত্র বাংলা ছিল, বাংলা বেসিক বাংলা, তারপরে কি আসলো বাংলাদেশি বাংলা বা ইন্ডিয়ান বাংলা। তো বাংলাদেশি বাংলা বলে একটা অপশন চালু করে আমরা ওই অপশনে বাংলাদেশি যখনই কোনো কনভার্ট করি, তো বাংলাদেশি বাংলা কনভার্ট করার মতো একটা অবস্থায় এসছে। কিন্তু সেটাও আসলে খুব বেশি সাফল্য আমি বলবো না, তবে শুরু হয়েছে। এটাকে ধরে রাখতে হবে, এটাকে থেমে গেলে হবে না যে আমরা অনেক কিছু করে ফেলেছি, তা নয়। এটার পিছনে আসলে অনেক কাজ করার আছে, ব্রেইল নিয়েও অনেক কাজ করার আছে। এখন কারা করবেন এই ক্ষেত্রে একটু আমাদের এখানে একটু সমস্যা হলো, আমরা তো মূলত সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের বাংলাদেশে, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা যদি হতাম, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন টিচারকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যে বিষয়গুলো তারা মাথায় নিয়ে ঘামাতো, আমাদের এখানে সমাজসেবা অধিদপ্তরে আরো অনেক কার্যক্রম আছে, যে কার্যক্রম নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হয়। প্রতিবন্ধী সেক্টরটা তাদের একটা অংশ, এবং এই অংশকে যদি তারা একটা উইং হিসেবে, একটা দাবি ছিল যে প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর, এটা যদি করা হতো তাহলে কিন্তু অধিদপ্তরের কর্তা ব্যক্তি যিনি প্রতিবন্ধী বিষয়ক জ্ঞান থাকতেন, এখন আমাদের এখানে যে কর্তা ব্যক্তিরা আসেন, তাতে অনেক ব্যক্তি আসেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, যারা প্রতিবন্ধিতা সম্পর্কে আসলেই জানেন না। কেন জানবেন? জানার কথাও না, যেহেতু উনি আমাদের সমাজসেবারই অন্য সেক্টরে
দায়িত্ব পালন করছিলেন, বদলিযোগ্য পদ হিসেবে এখানে এসে দায়িত্ব পালন করছেন, যার কারণে এখানে প্রশাসনিক কিছু জটিলতাও আছে। এই বিষয়গুলো সবগুলো মিলিয়েই এখন এখানে অর্থকরী ব্যাপারও জড়িত। এখন একজন কর্মকর্তা যিনি অর্থ বরাদ্দ দেন, তিনি যদি বুঝতে না পারেন যে প্রতিবন্ধীদের ব্যক্তিদের কি কি সমস্যা আছে এবং এই সমস্যা সমাধানের জন্য কি কি বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে, তাহলে সে ব্যাপারে ওনার উদ্যোগটাও আসলে ফলপ্রসূ হবে না, এবং উদ্যোগের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দের ব্যাপারটা, এক্ষেত্রে ওনার ইনভলভমেন্ট খুব ভালো পাওয়া যাবে বলে আমি মনে করি না। যার কারণে এই সমস্যাটাই আমরা আছি। আসলে এ নিয়ে আসলে আমাদের বাংলাদেশে সরকারি অসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে তাদেরকে একসাথে কাজ করতে এবং করছে, কিন্তু ওই যে একই কথা, দীর্ঘসূত্রিতা, ফলপ্রসূ রেজাল্ট পেতে এত সময় লাগছে, আমাদেরকে আরো দ্রুত কাজ করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু শেষে দুজনের কাছ থেকে কিছু কিছু অভিমত আমি জানবো। যে স্যার, আপনি যদি একটু বলেন, মানে জাহাঙ্গীর স্যার, যে ব্রেইল এবং যে ব্রেইলের যে মানে ভবিষ্যৎ, মানে বর্তমান প্রেক্ষাপটটাতে যা মনে হচ্ছে, সেখান থেকে আমরা উত্তরণ হওয়ার ক্ষেত্রে কি করা যায়, আর আসলে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ব্রেইলের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, উত্তরণ আমাদেরকে মূলত বিশেষ করে আমাদের দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার। আমি বলি কেন দরকার, যেহেতু দীর্ঘদিন আমাদের শিক্ষকরা শিক্ষকতা করছেন কিন্তু প্রশিক্ষণ নাই, যার কারণে একটা বাচ্চাকে কিভাবে ব্রেইল পড়াতে হবে, সে কিভাবে রাইটিং ফ্রেম ধরবে, কলমটা কিভাবে ধরবে, এবং ব্রেইল পড়ার ক্ষেত্রে সে ফিঙ্গারিংটা কিভাবে করবে, এক্ষেত্রে অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক ল্যাক আছে। যেহেতু আমি অনেক ক্ষেত্রেই দেখুন, আমি যখন অ্যাজ এ টিচার সবগুলো সাবজেক্ট সবগুলো ক্লাসে নেওয়া হয় না, যার কারণে যখন দেখি যে উপরের ক্লাসে যখন আমার ক্লাসে একটা বাচ্চা নিচের থেকে উঠে আসে, তখন সে যখন ব্রেইল বই পড়ে তখন দেখছি তার ফিঙ্গারিংটা ঠিক নাই, সেই রকম রাইটিং ফ্রেম ধরে, কলম ধরে, তার কলম ধরার স্টাইলটাও ঠিক নাই। তো এই ক্ষেত্রে আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, যেহেতু প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে যদি মাঠে নামিয়ে দেওয়া হয়, তা আমরা আমাদের যে সীমাবদ্ধ জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে যা পেরেছি তাই শিখিয়েছি। সুতরাং এক্ষেত্রে আমি কাউকে দোষারোপ করবো না, দোষারোপ করবো আমি সিস্টেমকে। এই সিস্টেম যদি আপগ্রেড করা না হয়, আমাদেরকে নিয়ে যারা ভাবেন, আমাদেরকে যারা যদি বলি যে আমাদের চাকরি যারা দিচ্ছেন, যারা এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করেন, যে প্রতিষ্ঠানগুলো ভাবেন, তাদেরই উচিত এই প্রতিষ্ঠানগুলো কিভাবে ভালো করে চলবে, এই প্রতিষ্ঠানে কিভাবে দক্ষ জনবলকে তৈরি করা যাবে, এবং এই প্রতিষ্ঠানে, যেমন আমি বলি, আগে আমরা যখন চাকরিতে যোগদান করি তখন অনেক টিচারকে পেয়েছিলাম যারা বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। আমি নিজেও 2 মাসের একটা প্রশিক্ষণে জাপান গিয়েছিলাম, কিন্তু ওই প্রশিক্ষণের যে উপকরণগুলো জাপানে দেখেছিলাম, বাংলাদেশে ওই এত বছর পরে 1996 সালে আমি জাপান গিয়েছিলাম জাইকার মাধ্যমে। বাংলাদেশে এখন পর্যন্ত আমি ওই বাংলাদেশে শুধুমাত্র কম্পিউটারাইজড ব্রেইল টাইপ, মানে কম্পিউটারাইজড ব্রেইল প্রিন্টার, এইটা ছাড়া আমি আর কোন উপকরণ বাংলাদেশে ওই জাপানে যা দেখেছি দেখিনি। তার মানে কি? তার মানে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবছিও না। আমরা আমাদের সরকারও এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবার মতো অবকাশ পাচ্ছে না। যে হয়তো মনে করছে যে টকিং বুক থাকলেই হয়ে যাবে, মাল্টিমিডিয়া টকিং বুক আছে, শুনে পড়বে, আর এত কিছু দরকার কি? সব মিলিয়েই একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা। তবে বই আমরা যেভাবে পাচ্ছি, আমি বলবো আমাদের মধ্যে যদি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে ব্রেইলের প্রতি আগ্রহ আমাদেরকে বাড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হতে পারে যে আমরা ব্রেইল পড়তে পারি না ঠিক মতো, তাই ব্রেইল পড়ছি না, বাচ্চাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারছি না আমাদের কারণে, আমরা শিক্ষকরাই সে আগ্রহ তাদের মধ্যে তৈরি করতে পারছি না, যার কারণে বাচ্চা পড়ে না, হোস্টেলে পড়ে না। এই পড়িস না কেন? অনেকে এমনও দেখেছি যে অনেক বাচ্চা আছে, স্যার ভালো লাগে না, বুঝতে পারি না। এইগুলো অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো বিশেষ করে যারা আমাদের হোস্টেলে, যারা আমাদের শুধুমাত্র টিচার তো না, আমরা যারা হোস্টেলে বাচ্চারা থাকে ছাত্রাবাসে, সেই সব জায়গায় যারা থাকবেন তারাও যেন এই বিষয়ে ব্রেইল সম্পর্কে বা প্রতিবন্ধী শিক্ষা বিষয়ে অভিজ্ঞ হন। এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র আমরা পড়ালাম, পড়া দিয়ে দিলাম, হোস্টেলে কেউ মানে তাদের সুপারভিশন করার মতো থাকলো না, অথবা যদি কোনো প্রশ্ন করলো তাহলে তার উত্তর দেওয়ার মতো কেউ থাকলো না, তাহলে ব্রেইলের ক্ষেত্রে বাচ্চাদের অনাগ্রহ আসলেই তৈরি হবে।
আগ্রহ তারা হারিয়ে ফেলবে, যে পড়তেই পারছে না স্যার, পড়তে পারি নাই, কেউ দেখাই দেয় নাই, এটা বুঝতে পারি নাই, কেউ বুঝাই দেয় নাই, এগুলো অনেকগুলো অজুহাত তাদের তৈরি হয়ে যায়। এটা একটা বাস্তবতা। সুতরাং আমি বলবো আমাদের উত্তরণে একটাই উপায়, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। এবং প্রচন্ড মানে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের স্বল্পতা আছে, ঢাকা ছাড়া আর যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে শিক্ষকের স্বল্পতা আছে। এই শিক্ষকের জনবল পূরণ করতে হবে, এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনবল দিয়েই এই পদগুলো পূরণ করলেই কেবলমাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই একজন তার স্টুডেন্টকে ভালো প্রশিক্ষণের মাধ্যমেই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করতে পারে, আমার বিশ্বাস। ঈশান দা, আপনি যদি একই প্রশ্ন এবং যদি আপনার মতামতটা একটু যুক্ত করেন আর কি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, জাহাঙ্গীর স্যার যেটা বলেছেন সেগুলো আর আমি রিপিট করব না। আমি খালি আরো কয়েকটা জাস্ট মানে নির্দিষ্ট পয়েন্ট আমি জাস্ট বলে দিই। 1 নম্বর কথা, ব্রেইল শুধুমাত্র একটি লিপি নয়, আমাদের দৃষ্টিহীন মানুষদের কাছে ব্রেইল একটি পরিচয়, এটা একটা আইডেন্টিটি। যেমন করে ভাষার জন্য আন্দোলন হয়েছে, যেমন করে অধিকারের জন্য আন্দোলন হয়েছে, যেমন করে মুক্তির জন্য আন্দোলন হয়েছে, স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, তেমন করেই নিজের পরিচয়ের জন্য আমার মনে হয় আন্দোলন হওয়া উচিত। এবং সরাসরি আমার মনে হয় এই যে সমাজের একটা কমপ্লিট স্টুপর, টরপর, একেবারে নিদ্রামগ্ন অবস্থা সমাজের তথা দেশের, রাষ্ট্রের, সরকারের, সবার যে একটা কমপ্লিট উদাসীনতা, যে আমি কমপ্লিট ইগনোরেন্স অ্যান্ড ইনডিফারেন্স, একেবারে আমার মনে হয় সেই মানে ইগনোরেন্স এবং ইনডিফারেন্সের যে খোলস, উদাসীনতার যে খোলস, তার উপরে একেবারে আঘাত হানতে হবে আমার মনে হয়। মানে নিজেদের পরিচয়কে যদি টিকিয়ে রাখতে হয়, আমি একজন ভিন্ন মানুষ, আমার ভিন্নভাবে বাঁচবার, ভিন্নভাবে পড়বার, ভিন্নভাবে শেখবার, ভিন্নভাবে লেখবার অধিকার আছে, এটা যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ব্রেইলকে বাঁচিয়ে রাখা ছাড়া, ব্রেইল লিপিকে বাঁচিয়ে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। এবং আরেকটা কথা আমি খুব স্পেসিফিক্যালি বলি, এই যে আমাদের কিছুদিন পরেই নিশ্চয়ই একটা আবার আলোচনা শুরু হবে, অলরেডি আলোচনা শুরু হয়েছে, একটা গুঞ্জন শুরু হবে অ্যাবাউট বইমেলা। নিশ্চয়ই আপনাদের ওখানেও হয় বইমেলা, আপনারা মুখিয়ে থাকেন বইমেলার জন্য। আমি জানি না বাংলাদেশের চিত্রটা কি, ভারতবর্ষের কোনো বইমেলার কথাই আমি ধরে নিচ্ছি, কিন্তু মানে পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বড় বইমেলা কলকাতা বুক ফেয়ার, কলকাতা পুস্তক মেলা বা বইমেলা, ব্রেইলের কোনো নামগন্ধ সেখানে থাকে। এই যে একটা বই মেলা, কিন্তু সেখানে একটা গোষ্ঠীর মানুষদের জন্য সেটা কমপ্লিটলি, মানে আমি বই মেলায় যাবো কেন? আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমি বই মেলায় যাই না, এবং এটা আমার অত্যন্ত যন্ত্রণার জায়গা। আমার চক্ষুষ্মান বন্ধুরা যেভাবে হামলে পড়তে পারে বইয়ের উপর, আমি হামলে পড়া, আমি এই ধরনের শব্দই ব্যবহার করছি, আমি আবার বলছি, আমাকে ক্ষমা করে দেবেন যদি অফেন্সিভ বলে মনে হয়, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েন বইয়ের উপর, তারা যেভাবে বইগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেন, নতুন কি বই এলো দেখল, সেটা আমি তো করতে পারি না, সেটা তো করবার কোনো রকম কোনো জায়গাই নেই আমার। আমি কেন যাব বই মেলা? আমার বই মেলায় কোথায়? আমার মনে হয় এই ডাকগুলো আমাদের এবারে খুব জোরের সঙ্গে দিতে হবে, আক্ষরিক অর্থে বা প্রতীকী অর্থে। আমাদেরকে মনে হয় আমাদেরকে রাস্তায় নামতে হবে। তা না হলে কিন্তু শুধুমাত্র আইন আছে, কবে আইনের এক্সিকিউশন হবে দেখবো, আনে বসে থাকি, অপেক্ষা করি কবে আমাকে দেবে, এই অপেক্ষায় যদি থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় ইট উইল বি টু লেট। অলরেডি ইট ইজ লেট। কারণ কি, যেটা যেমনটা জাহাঙ্গীর স্যার বলছিলেন, 1996 সালে তিনি জাপানে গিয়ে দেখে এসেছেন, আজও পর্যন্ত বাংলাদেশে সেই সিস্টেম তিনি মানে আনতে পারেননি বা দেখতে পাননি। তো ইট ইজ অলরেডি লেট। তো এটা অতিরিক্ত দেরি, এমন দেরি হয়ে গেল যেখান থেকে আর ফিরে আসা যাবে না। তার আগেই কিন্তু উই মাস্ট মেক আ মুভ। আমাদের কিন্তু একটা কিছু করতেই হবে, এবং সেটা আপনারা যেভাবে যে পরিসরে আছেন, আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, অপ্রতিবন্ধী মানুষ, বধিরান্ধ মানুষ, সকলকে আমি এটা অনুরোধ করছি যে কণ্ঠস্বর কিন্তু তুলতেই হবে, এবং ব্রেইল সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস, ব্রেইল কি, ব্রেইল সম্পর্কে আগ্রহ, ব্রেইলের প্রতিযোগিতা, ব্রেইল লেখার প্রতিযোগিতা, ব্রেইলের মাধ্যমে বিভিন্ন এসেজ লেখবার কম্পিটিশন, এই সমস্ত আরো ব্যাপক হারে করতে হবে। এবং সেটা শুধুমাত্র এনজিও ভিত্তিক নয়,
সরকার যে সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলে দেয় কারণ এনজিও সব কাজটা করে দিচ্ছে, এইটা থেকেও আমার মনে হয় সরকারকে একটুখানি একবার মনে করিয়ে দিতে হবে যে সরকারেরও কিছু দায়বদ্ধতা থাকে। আমার মনে হয় এইটুকুই আমার বলবার ছিল। আমি জানি না আমি খুব একটা মিনিংফুল কিছু বলতে পারলাম কিনা, অর্থপূর্ণ কিছু বলতে পারলাম কিনা, তবে এগুলো আমার বলবার কথা। আচ্ছা, ধন্যবাদ ঈশান দা। এখন একটা ছোট বিষয় যে মানে ভারতবর্ষে ব্রেইলের নীতিমালা বা মানে ব্রেইল যে বিভিন্ন রকম ব্যবহার এ নিয়ে কোনো কিছু আছে কিনা ঈশানদার কাছে যদি ছোট্ট করে জানতে চাই। হ্যাঁ, নীতিমালা তো নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ডাইজড একটা নিশ্চয়ই নীতিমালা তো আছেই, হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু মুশকিলটা ওই আমি যেটা বললাম যে ইংরেজি ব্রেইলটা যখন আমি শিখেছিলাম, হ্যাঁ ওই কন্ট্রাকশনস ইনফ্যাক্ট মানে খুব মানে অ্যাডভান্স লেভেল অব্দি একদম শেষ পর্যন্ত মানে ইংরেজি ব্রেইলটা আমি শিখতে পারিনি। আমি যতটা কাজ চালানোর জন্য যতটা শেখা উচিত ততটা আমি শিখেছি। তার কারণ ওই আমার একই, যখন আমি শিখতে গেলাম ব্রেইল অত বড় হয়ে, তখন আমাকে বলা হলো যে মানে এই ব্রেইলটা আমার কিসে কাজে লাগবে। আমি একটা আমার ডায়েরি লিখবার জন্য তো আমার ব্রেইলটা আর কাজে লাগবে না, আমার তো এখন টকিং সফটওয়্যার আছে, আমার কি নোট কিপিং অ্যাপ আছে, আমি সেখানে টুকটুক করে আমি ডায়েরি লিখে রাখতে পারি। মানে বিষয়টা এই, অতএব নীতিমালা নিশ্চয়ই আছে, একটা স্ট্যান্ডার্ডাইজড একটা কিছু নিয়মাবলীও নিশ্চয়ই আছে। বাংলার ক্ষেত্রে সেটা কি আছে আমি বলতে পারবো না, ইংরেজির ক্ষেত্রে খুব সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, কিন্তু প্রশিক্ষণের চূড়ান্ত অভাব। মানে আমি একটাই কথা বলবো যে যদি 100টা শিক্ষক দরকার হয় পশ্চিমবঙ্গে, সেখানে বোধহয় আছে 5। মানে এতটাই শিক্ষকের অভাব, ট্রেন্ড ওয়েল স্কিলড মানে ব্রেইলিস্ট অত্যন্ত অভাব, এইটা আমি মনে করি। ধন্যবাদ। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এখন একটা সুবিধা হয়েছে, যেটা যে আমাদের যে 21শে বই মেলা হয়, সেই বই মেলায় কিছু ব্রেইল বই আসে, সেটা হচ্ছে স্পর্শ ব্রেইল ফাউন্ডেশনের মাধ্যমে কিছু বই আসে, ওনারা নিয়ে আসেন, আরো কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে অল্প কিছু বই আসে। এটা আমাদের আশার কথা যে অন্তত কিছু হলেও বাংলাদেশে বই মেলাতে ব্রেইল বই আসছে এবং আমরা পাচ্ছি। তো জাহাঙ্গীর স্যারের কাছে একই প্রশ্নে আসতে চাই যে বাংলাদেশে মানে ব্রেইল বইয়ের যে নীতি মানে ব্রেইল লেখার নীতিমালা, এই সম্পর্কে কি ভবিষ্যতে কোনো কাজ হতে পারে কিনা, বা এই বিষয়ে আপনার ধারণা কি স্যার? আচ্ছা, একটা নীতিমালা কিন্তু আমাদের বাংলাদেশে, আমি বলেছিলাম যে মিস্টার কার্ল ফ্রেডরিক লিন্ডস্ট্রম যখন বাংলাদেশে এসেছিলেন 1972, 73, 74, 75 সালে, তারপরে উনি অনেক কাজ করেছেন। বিশেষ করে 1984 সালে যখন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়, তখন বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য প্রথম প্রাতিষ্ঠানিক হোস্টেল করা হয়। আগে মেয়েরা বাইরের থেকে এসে এইসব স্কুলে লেখাপড়া করতো, কোনো আবাসিক ব্যবস্থাপনা ছিল না। 1984 সালে প্রথম বাংলাদেশের 4টা প্রতিষ্ঠানে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা আবাসিক ব্যবস্থাপনায় লেখাপড়ার সুযোগ পায়। তারপরে যেই টিচার্স ট্রেনিং কলেজ, এখানে প্রশিক্ষণ আমাদের হয়েছে, আমরা অনেক প্রশিক্ষণ নিয়েছি 1991 সাল থেকে। আমার তো মনে হয় যে আমি উনার হাতে এমন কোনো প্রশিক্ষণ নাই যে আমি নেইনি, সবগুলো প্রশিক্ষণ নিয়েছিলাম তখন পর্যন্ত, উনি যতদিন জীবিত ছিলেন অনেক প্রশিক্ষণ হয়েছে। আমাদের তখনই একটা বাংলা ব্রেইল নীতিমালা তৈরি করেছিলেন, কিন্তু আমাদের একটা প্রশাসনিক জটিলতা হোক, যে কারণে হোক, ওটা মন্ত্রণালয় একটা অনুমোদনের ব্যাপার থাকে। ওটা বই আকারে ছাপানো হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় অনুমোদন না পাওয়ার কারণে আমাদের টঙ্গী ব্রেইল প্রেস থেকে যে 2016 সালের আগ পর্যন্ত যে বইগুলো ছাপা হতো, সেখানে এই যদি বলি যে পরিবর্তিত ব্রেইল গুলো ওই বইগুলোতে সন্নিবেশ করার তাদের সুযোগ হয়নি। তাদের একটাই অজুহাত ছিল যে যেহেতু এটা নীতিমালা পাস হয়নি, এটা আমরা সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটা আমরা আমাদের ব্রেইল বইয়ে সন্নিবেশ করতে পারি না। তবে কিছু কিছু বেসরকারি সংস্থা তারা ব্রেইল এইগুলো ব্যবহার করতেন। আমরা যখন 2016 সালে যখন এনসিটিবি কর্তৃক ব্রেইল বইয়ের অর্ডার পাওয়া গেল বিভিন্ন এনজিও, তখন তারা সিদ্ধান্ত নিল যে এখন আমাদেরকে বসে থাকলে চলবে না, আমরা নিজেরা একটা মিটিং করে অন্তত ওটার আলোকেই আমরা নিজেরা একই ধরনের বই ছাপাই, যাতে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেন একই ধরনের বিয়ে থাকে। এবং সেক্ষেত্রে একটা মিটিং হয়েছিল, বেশ কয়েকদিন সেমিনার মতো হয়েছিল, ট্রেনিং এর মতো হয়েছিল। আমি সেই ট্রেনিং এর ট্রেনার হিসেবে ছিলাম। বারডোতে হয়েছিল আমাদের ঢাকা শহরে, এবং অনেকগুলো এনজিও যদি নাম বলি, সিডিডি, ভিউ ফাউন্ডেশন, ভিপস,
তারপরে উৎস, তারপরে বিডিডিটি, আরো অনেকগুলো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা এটার সাথে যুক্ত আছে এখনো বই ছাপানোর কাছে। ওনারা একটা নীতিমালা নিয়ে কাজ করছেন, কিন্তু যদি বলা হয় যে সরকারিভাবে এইটা কি অনুমোদন প্রাপ্ত কিনা, তাহলে আমি বলবো যে না, সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত কোনো নীতিমালা আসলেই নাই। যেটা আছে বই আকারে আছে, কিন্তু এই বইটাও অনুমোদনের অপেক্ষায়। এবং আমরা কিছুদিন কাজ করেছিলাম, এখনো পর্যন্ত সেটার অপেক্ষায় আছি। কাজ করলে আমাদের সাথে এখনো আলাপ হয় যে এটা নিয়ে কাজ করতে হবে। আমি এখানে আয়োজক যারা আছে তাদেরকেও বলবো তোমরাও উদ্যোগ নাও, আমরা আছি। আমরা তো বিদায়ের পথে, বিদায় হয়ে গেছে, নতুন যারা আছে তাদেরকে নিয়ে অন্তত এই বাংলা ব্রেল নীতিমালাটা যাতে আমরা যদি সরকারিভাবে পাশ করতে পারি, অনুমোদন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের এখানে একটা নীতিমালা আছে। কিন্তু এখন আসলে কোনো নীতিমালা আছে এটা আমি দাবি করে বলতে পারি না। আমি স্যারের কাছ থেকে শেষ মন্তব্যটা নেব, তারপর ঈশানদের কাছ থেকে শেষ মন্তব্যটা নিয়ে আমরা আজকের মতো আলোচনা শেষ করতে চাই। স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই আয়োজন আসলেই ভালো লাগলো, এবং এই ধরনের আমি আসলেই, এখন তো প্রযুক্তির যুগ, প্রযুক্তির আমি এই লাইভে কিভাবে যুক্ত হব এটাও আমি মুখলেসকে জিজ্ঞেস করেছি যে কিভাবে যুক্ত হতে হয়, আমি জানতামই না যে এই প্রক্রিয়াটা কি। তো আমিও ধন্যবাদ জানাই মোখলেসুর রহমানকে, আমজাদ হোসেনকে, তারপরে ঈশান আছে ওখান থেকে, ওপার বাংলা থেকে। খুব ভালো লাগলো। আমাদের মাঝে মাঝে যদি এভাবে আমাদের আরো যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে যদি এই কাজগুলো এগিয়ে নেওয়া যায়, আলোচনা এগিয়ে নিয়ে যায়, আলোচনা করতে করতে একসময় আমাদের মস্তিষ্কের মধ্যে বিষয়গুলো ঢুকবে, তখন আমরা বিভিন্ন লেভেলে এই কথাগুলো বলা শুরু করতে পারবো। হ্যাঁ, যত আমরা আলোচনা করব ততই বিষয়গুলো আমাদের মধ্যে চিন্তার মধ্যে এগুলো ধাক্কা নাড়া দেবে বিষয়গুলো নিয়ে। তখন আমরা যত বেশি আলোচনা করব তত বেশি এগুলো নাড়া দেবে। আমরা আমাদের কাছের লোকগুলো বলবো, এটা নিয়ে সংগঠিত করার চেষ্টা করব। সুতরাং আমাদেরকে ভাবতেই হবে যে ব্রেইলের বিকল্প কিছুই নেই, আমাদের ব্রেইলকে এগিয়ে নিয়ে যেতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী যদি থাকে তাহলে ব্রেইলও থাকবে। ধন্যবাদ। ঈশানদা। আমিও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আমার হয়তো আরো অনেক কিছু বলবার সুযোগ ছিল। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন বা ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর, এই সমস্ত ইনস্টিটিউশনের নাম আমার নেওয়ার উচিত ছিল, তাদের কথা আরো বড় করে বলা উচিত ছিল। ব্রেইলের বিষয়ে তারা যে ধরনের কাজ করছে সেগুলো হয়তো আমি বলতে পারলাম না, বা হয়তো আমি যেটা বললাম আমি জানি না, আমজাদ ওরা মনে করেছেন যে আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে ওরা ডেকেছে। আমি জানি না আমি কতটা মিনিংফুলি কন্ট্রিবিউট করতে পারলাম, তবে এতটুকু ব্রেইল সম্পর্কে যদি এতটুকু একজন মানুষকেও যদি নতুন করে একটু ভাবিয়ে থাকতে পারি, আমার মনে হয় সেইটাই আমার সার্থক, আমার কথা বলা সার্থক। এবং সর্বোপরি অর্গানাইজারদেরকে এবং জাহাঙ্গীর স্যার ওপার বাংলা থেকে আছেন, আপনাকে নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামতগুলি আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং এই ধরনের কথোপকথন যদি আমরা সত্যি, যেটা স্যার বললেন, উনি একেবারে ঠিক বলেছেন, যে আলোচনাটা যদি আমরা একটু চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ওই যেটা আমি বলছিলাম, খুব হতাশ হয়ে পড়বা যে একেবারেই কিছু হচ্ছে না, কিছুই হবে না, সবটাই অন্ধকার, এমনটা বোধ হয় না। এইটুকুই আমি শেষে বলতে চাই। আপনাদের সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সবাইকে আবারও কৃতজ্ঞতা। আমরা খুব স্বল্প সময়ে, গতকালকে আমি গল্পটা একটু বলি। গতকালকে সকালে যখন প্রথম আলো দেখলাম যে ব্রেইলের প্রতি প্রতিবন্ধী ব্যক্তিদের আগ্রহ কমছে, আমি দেখে সত্যি কিছু বলতে পারছি না। সারাদিন ধরে ভেবে ভেবে রাতে পরে ঈশানদাকে ফোন দিলাম, দাদা এটা নিয়ে আলোচনা করতে চাই। বললো ঠিক আছে আমি আছি। তো তারপরেই আসলে মূলত এটার শুরু। মোটামুটি 24 ঘন্টাও নয়, এত কম সময়ের মধ্যে আপনাদেরকে পেয়েছি, এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার। আপনারা সবসময় পাশে আছেন, আশা করি নিশ্চয়ই আরো অন্যান্য আলোচনায় আপনাদেরকে পাবো। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আশা করি কালকে বাংলাদেশের আরো বিভিন্ন দিক থেকে এই ব্রেইলের বিভিন্ন সম্ভাবনা এবং ব্রেইলের বিভিন্ন সংকট এবং ব্রেইল নিয়ে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষদের সাথে কালকেও আবার এই আলোচনা আমরা শুরু করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে, এই কামনা রেখে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করতে চাই। আমি মুখলেসের কাছে যাব। মুখলেস, তুমি শেষ করে দেওয়ার আগে যদি কিছু বলার থাকে।
ধন্যবাদ। আমরা আসলে এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে পেয়েছি, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের স্কুল অফ মাইন্ড লাইট টিম, যারা খুবই ছোট ছোট মানুষ। আমরা আমাদের এই স্বল্প সময়ে আমরা এই ছোট্ট একটা আলোচনার ব্যবস্থা করতে পেরেছি, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পেরেছি। এটা আমাদের যে টিম মেম্বাররা রয়েছেন তাদের প্রত্যেকের একনিষ্ঠ পরিশ্রমের ফলেই আমরা এই কাজটা করতে পেরেছি। আমি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মাজহারুল হাসান সিয়ামের কাছে। তিনি আমাদের এই পাবলিসিটি অ্যান্ড পোস্টার ডিজাইনিং এর কাজটা করেছেন এবং আমাদের অন্যান্য কাজগুলো করেছেন মাহফুজা চামেলি, আকাশ সরকার এবং স্কুল অফ মাইন্ড লাইট টিমের অন্যান্য সদস্য, এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা এই অনুষ্ঠানে অডিয়েন্স ছিলেন, তারা আমাদের কাছে সব থেকে বড় উপলক্ষ। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন। এবং আমরা আগামীকাল বাংলাদেশ প্রেক্ষিত ব্রেইলের বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসব। আমাদের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ থাকবেন। তো সেই অনুষ্ঠান দেখার জন্য আগাম আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই স্কুল অফ মাইন্ড লাইটের সাথেই থাকবেন এবং দৃষ্টিকোণের সাথেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।